হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নতুন আরেকটা লাইভে যুক্ত হয়ে যাচ্ছি। এই লাইভে আমরা আজকে কিন্তু অনেক মজার সাথে কি করব, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে আসা 2025 সালের নির্বাচনী যে কোশ্চেন, সেটা নিয়ে ব্যাখ্যা সহ আলোচনা করব। আমরা প্রিয় শিক্ষার্থী শুরুতে বাকি শিক্ষার্থীদের যুক্ত করে নেওয়ার জন্য লাইভটাকে শেয়ার করে দেব, সাথে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু দ্রুত জানিয়ে দেব। ওকে, অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছেন, যারা যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে প্রিয় শিক্ষার্থী, সবার কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, যারা আমরা যুক্ত হয়ে গেছি, আমাদের প্রথম কাজ কি, লাইভটাকে শেয়ার দেওয়া। হ্যাঁ, ওকে, দেখি কারা কারা আমাদের সাথে যুক্ত হচ্ছে এবং কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ওকে, অনেকে আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ। সাউন্ড ক্লিয়ার। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম কাজ কি, লাইভটাকে শেয়ার দেওয়া, যাতে বাকি শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়। এর জন্য আমরা শুরুতে লাইভটাকে শেয়ার দিয়ে নিব। হ্যাঁ, আমরা যত দ্রুত শেয়ার দিতে পারবো, যত দ্রুত আমাদের প্রিয় প্রিয় শিক্ষার্থীগুলো আমাদের সাথে যুক্ত হবেন, তত দ্রুত আজকের ক্লাস আমরা শুরু করব। ওকে, দেখি কারা যুক্ত হচ্ছেন। এই ক্লাস শুধু এইচএসসি 25 ব্যাচ তাদের জন্য না, 2026 যারা পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক ব্যাখ্যার সাথে আমরা কিন্তু আমাদের আজকের এই ক্লাসটা করব। দেখি দেখি আমাদের প্রথম কাজ কি, লাইভটাকে শেয়ার দেওয়া। হ্যাঁ, অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন কিন্তু শেয়ার দেননি। হ্যাঁ, আমাদের প্রথম কাজ কি প্রিয় শিক্ষার্থী, লাইভটাকে শেয়ার দেওয়া। তোমরা যত দ্রুত শেয়ার দিবা তত দ্রুত কি হবে, আমাদের আজকের আয়োজনটা সবার মাঝে আমরা ছড়িয়ে দিতে পারবো। আমি চাই আমার প্রিয় প্রিয় শিক্ষার্থীরা আর যাতে দেরি না করে দ্রুত শেয়ার দিয়ে জয়েন হয়ে যায়। হ্যাঁ, ওকে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। কারা কারা যুক্ত হয়েছেন? নীরব যুক্ত হয়েছেন, আমাদের সাথে প্রিন্সি যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের সাথে সামির আহসান সানভি যুক্ত হয়ে গেছেন, চলে আসছি স্যার, ধন্যবাদ। যারা চলে আসতেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, সবার প্রতি হাম্বল রিকোয়েস্ট, লাইভটাকে শেয়ার দেওয়া। হ্যাঁ, যত দ্রুত আমরা শেয়ার দিব, যত দ্রুত আমাদের সাথে আমাদের প্রিয় প্রিয় শিক্ষার্থীরা যুক্ত হবে, তত দ্রুত আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। আমাদের প্রথম কাজ কি, শেয়ার দেওয়া। দেখি আর কারা যুক্ত হচ্ছেন। হ্যাঁ, নীরব যুক্ত হয়েছেন, প্রিন্সি যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তারপর আর কারা কারা আছেন? আমি ইসলাম চৌধুরী যুক্ত হয়ে গেছেন, হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে কিন্তু একটু আমি কমেন্টস পড়বো নিচে, কারণ প্রতিদিন উপরে পড়তাম, আজকে ল্যাপটপটা একটু নিচে রাখছি। হ্যাঁ, এর জন্য হয়তো ক্যামেরার দিকে ফোকাস করে কমেন্টস পড়ানো হবে না, এতে হ্যাঁ মাইন্ড করিও না। ওকে, কারা কারা যুক্ত হচ্ছে একটু দ্রুত প্রিয় শিক্ষার্থী। আমরা আজকে সিকিউ এমসিকিউ কিভাবে হয়, কত ক্রিটিক্যাল কোশ্চেন, সেগুলো নিয়ে কিন্তু ব্যাখ্যা সহ আলোচনা করবো আজকে। এর জন্য আমাদের কাজ কি, বাকি ফ্রেন্ডদের সাথে নিয়ে মজার সাথে ক্লাসটা করা। যত এনজয় করবা ক্লাসে, তত বেশি শিখতে পারবা। আমরা চাই আমাদের ক্লাসটা এনজয় হোক, আর এনজয় তো একা একা করা যায় না, প্রিয় প্রিয় মানুষগুলোকে নিয়ে করতে হয়, তাই তো? এর জন্য আমি অপেক্ষা করতেছি, আমার প্রিয় প্রিয় শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হবে, আর আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করব। একটু দ্রুত দ্রুত প্রিয় শিক্ষার্থী, দ্রুত। হ্যাঁ, অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, কিন্তু প্রিয় শিক্ষার্থী আমার মন খারাপ, কেন জানো? আজকে আমার মন ভালো নেই। কেন? কারণ শেয়ার দিচ্ছ না। শেয়ার দাও। বলো যে প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমার কি আবেগ কাজ করছে, বিবেক কাজ করেনি বিধায় শেয়ার দেইনি, এখন বিবেকে প্রশ্ন রেখে আমি শেয়ার দিচ্ছি, একটু দ্রুত শেয়ার দিবা। হ্যাঁ, ওকে, কই শেয়ার তো বেশি পাচ্ছি না। শেয়ার বেশি না পারলে তো আমি ক্লাস কন্টিনিউ করবো না প্রিয় শিক্ষার্থী। তোমাদের জন্য এত কষ্ট করব, আর তোমরা শেয়ার দিবা না, এটা কি হয়, মেনে নেওয়া যায়? আমার মনে হয় না আমরা মেনে নিতে পারবো এটা। ওকে, অনেকে যুক্ত হয়ে গেছেন, গুড। নিশি যুক্ত হয়েছেন, ওরে বাবা, শেয়ার ডান। সামির, ধন্যবাদ। লাল গোলাপ দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে ওকে, প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়াই, অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। ললিত স্যার, আদাব। হ্যাঁ, আদাব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে আয়োজনটা তোমাদের জন্য নিয়ে আসছি, সেই আয়োজনটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের, আমাদের রংপুরের এই কলেজে 2025 সালের নির্বাচনী যে প্রশ্নটা এসেছিলেন সেটা সিকিউ এবং এমসিকিউ ব্যাখ্যা সহ আজকে আমরা আলোচনা করব। এবং কোশ্চেনটা অনেকের কাছে মনে হবে এত ইজি কেন, কারণ যারা পড়াশোনা করছে, যারা পড়ছে তাদের কাছে ইজিটা হবে। আর কিছু কিছু শ্রেণী শিক্ষার্থীরা বলবে এটা তো রংপুরের কোশ্চেন, এরকম হয়ই, প্রাইভেট কলেজের কোশ্চেন এমন হয়, কারণ সে পড়াশোনা করেনি। তার একটা এক্সকিউজ, অজুহাত কাজ করবে। হ্যাঁ, আমরা অজুহাতকে কাজ করাবো না, আমাদের কাজ হচ্ছে কি ব্যাখ্যা সহ জিনিসগুলো বুঝিয়ে নেওয়া। ওকে প্রিয় শিক্ষার্থী, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে রিয়াদ যুক্ত হয়েছেন, প্রিন্স শিলা যুক্ত হয়েছেন, পূর্ণিমা রায় যুক্ত হয়েছেন, অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তোমরা কিন্তু লাইভটা শেয়ার দিচ্ছ না। নেক্সট ক্লাস থেকে আর কিন্তু ক্লাস নিতে আসবো না শেয়ার ছাড়া। তোমরা শেয়ার দিচ্ছ না, আমি কেন এত কষ্ট করবো তোমাদের জন্য? ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আজকের আয়োজনে আমরা ফিরে যেতে চাই। আমাদের আজকের আয়োজনটা একটু দেখি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, শুরুতে আমরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুরের এইচএসসি নির্বাচনী পরীক্ষা 2025-এর দ্বাদশ শ্রেণীতে যেটা এসেছিল, বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সেটার বহু নির্বাচনী কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করব। দেন আমরা আমাদের সিকিউ যে কোশ্চেন গুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। দ্রুত আমি দুই একটা করে দিই। হ্যাঁ ওকে, তারপর আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে আমি প্রশ্ন রেখে দেব। চিন্তা করার ক্ষমতা প্রদান করা হয়েছে কোন প্রযুক্তির মাধ্যমে? চিন্তা জিনিসটা কি? যার ব্রেন আছে সে চিন্তা করতে পারে। তোমার ব্রেন আছে, তুমি ভাবতেছো যে এটা করা উচিত, এটা করা উচিত না, তার মানে তুমি চিন্তা করতে পারতেছো। পাগল মানুষ তো চিন্তা করে না, যেখানে রাত সেখানে কাজ, তাই না? তুমি তো আর পাগল না, তার মানে তোমার ব্রেন আছে। যার ব্রেন থাকবে সেই তো চিন্তা করবে। আর এই ব্রেনটাকে আমরা কি বলি? ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, রাইট। যদি এই বুদ্ধিমত্তাটা আমরা নিজেই তৈরি করে ফেলি, তার মানে সেটা কি? আর্টিফিশিয়াল, অর্থাৎ কৃত্রিম, রাইট। তাহলে প্রিয় শিক্ষার্থী, চিন্তা করার ক্ষমতা চিন্তা করার ক্ষমতা প্রদান করা হয়েছে কোন প্রযুক্তির মধ্যে? বায়োমেট্রিক্স, এটা হচ্ছে মূলত এক জীব থেকে আরেক জীবকে আলাদা করা একটা প্রযুক্তি, অর্থাৎ গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে বা শারীরিক গঠন, আচরণগত দিক বিবেচনা করে মানুষকে ইউনিক ভাবে শনাক্তকরণের প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে, তার মানে এটা না। এবার আসি প্রিয় শিক্ষার্থী, ক্রায়ো সার্জারি জিনিসটা হচ্ছে, ক্রায়ো অর্থ বরফের মতো ঠান্ডা, সার্জারি অর্থ হাতের কাজ। ক্রায়ো সার্জারি হচ্ছে অতি শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতি, যেটাতে -41°C টেম্পারেচার থেকে -196 টেম্পারেচার প্রয়োগ করে শরীরের রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। এটি মূলত লিভার ক্যান্সার, চর্মজনিত রোগ, নিউরোসার্জিক্যাল চিকিৎসায় ব্যবহৃত হয়। তার মানে চিকিৎসার একটা, তার মানে এটাও না। আমরা তো বলছি চিন্তা ভাবনা। নেনো টেকনোলজি কি? নেনো অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র, যেই প্রযুক্তিটা বড় কোনো পদার্থকে আণবিক পর্যায়ে রূপদান করতে পারে সেটা হচ্ছে নেনো টেকনোলজি। এর ধারণা দেন রিচার্ড ফেইমান। ওকে প্রিয় শিক্ষার্থী, 1 ন্যানোমিটার সমান আমরা জানি 100 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ 10⁻⁹ এটা। তো ন্যানো টেকনোলজির সাথে বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক নেই। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে বুদ্ধিমত্তার সম্পর্ক আছে কার সাথে? সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। যেহেতু এটা চিন্তা করার কথা বলেই দিচ্ছেন, তার মানে এটা মাস্ট বি কি হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রিয় শিক্ষার্থী, বুঝতে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। সেই সাথে লাইভটাকে শেয়ার দিয়ে প্রিয় প্রিয় মানুষগুলোকে সাথে নেওয়ার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ বুঝে গেছি। কারো যদি কিছু সমস্যা থেকে থাকে প্রিয় শিক্ষার্থী, আমাদের দ্রুত জানিয়ে দিবেন যে আমরা বুঝছি কি না। ওকে প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর প্রশ্ন আমরা একটু সলিউশনে আসবো। বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয়? আমি কিন্তু শুরুতেই আলোচনা করে নিয়েছি বায়োমেট্রিক্স জিনিসটা কি। বায়োমেট্রিক্স জিনিসটা হচ্ছে মানুষকে অদ্বিতীয় ভাবে বা ইউনিক ভাবে শনাক্তকরণের একটা প্রযুক্তি। তাহলে মানুষকে আলাদাভাবে শনাক্ত করতে গেলে কোথায় লাগবে, সেটি হচ্ছে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়। টিউমার চিকিৎসা, আরে বাবা চিকিৎসায় তো ব্যবহৃত হয় ক্রায়ো সার্জারি, তুমি কেন এটা যুক্ত করবা কৃত্রিম পরিবেশ তৈরিতে? না, বায়োমেট্রিক্স তো কৃত্রিম পরিবেশ তৈরিতে ব্যবহৃত হয় না, কৃত্রিম পরিবেশ তৈরিতে ব্যবহৃত হয় ভার্চুয়াল রিয়েলিটি, কাল্পনিকটাকে বাস্তব বানিয়ে নেওয়া, সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তার মানে এটা তো কি হবে না, বায়োমেট্রিক্স এর কাজ না। এবার আসো জীব বৈচিত্র্য সৃষ্টি। না রে পাগলি, জীব বৈচিত্র্য তৈরি করতে পারে কে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যার মাধ্যমে কি জিন কলার পরিবর্তন ঘটিয়ে উন্নত জীব আবিষ্কার করা যায়। তার মানে এটাও না, এটা কারেক্ট আনসার হচ্ছে কি? ওকে
ব্যক্তি শনাক্তকরণে। আমরা আগেই বলছি বায়োমেট্রিক্স জিনিসটা হচ্ছে কি, মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে। বায়োমেট্রিক্স পদ্ধতি দুই ধরনের কাজে ব্যবহৃত হয়, একটা আইডেন্টিফিকেশন আর একটা হচ্ছে ভেরিফিকেশন। ওকে, তো শিক্ষার্থী এই দুইটা প্রশ্ন আমরা বুঝতে কিনা একটু দ্রুত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবো। সেই সাথে আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে আমি একটা প্রশ্ন রেখে দিব। প্রশ্ন হচ্ছে 3 নাম্বার যে প্রশ্ন, উত্তর চাচ্ছি না, আমি চাচ্ছি আরডিএনএ এর ফুল ফর্মটা কি। আমার প্রিয় শিক্ষার্থী যারা আছে এ দিতে পারে কিনা একটু দেখি। কারা কারা আমাদের প্রিয় শিক্ষার্থী আছে? পূর্ণিমা রায় বললেন বুঝছি স্যার ধন্যবাদ। আমির চৌধুরী ডি উত্তর করছেন, প্রিন্সেস শিলা ডি উত্তর করছেন, লিটন কি আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। পূর্ণিমা রায় 2 এর ডি করে ফেলছেন। মুজাহিদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, শেয়ার ডান, ধন্যবাদ। হ্যাঁ মুজাহিদ, যেহেতু তোমাদের কলেজেরই কোশ্চেন একটু কি করব বাকি ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিব। হ্যাঁ ওকে, প্রিন্সেস শিলা বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। ওকে, একটু দ্রুত জানিয়ে দেই আরডিএনএ ফুল ফর্ম কি। আরডিএনএ ফুল ফর্ম কি একটু দ্রুত দ্রুত জানিয়ে দিই। আমাদের সাথে লিটন যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তারপর মুজাহিদ 2 এর উত্তর করছেন, হ্যাঁ এটা আমরা চাচ্ছি আরডিএনএ ফুল ফর্ম কি। কে বলতে পারতেছি? যে বলতে পারবে তাকে কিন্তু একটা ভালোবাসা দিব, লাল গোলাপ, সেটা হচ্ছে ভার্চুয়াল। ওকে, দ্রুত দ্রুত একটু দ্রুত। প্রিয় শিক্ষার্থী এত জন আছেন কিন্তু পারতেছেন না কেন, আমি এই জিনিসটা বুঝতেছি না। দ্রুত আরডিএনএ ফুল ফর্ম কি? আমার শিক্ষার্থীরা খুব পারি কিন্তু কমেন্টস করতে একটু দেরি করে। ওকে, যাই হোক, এটা বলছে আরডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এটা হ্যাঁ, এখানে বলছে সমৃদ্ধ জিন কোষকে কি বলা হয়। এখন তাহলে প্রিয় শিক্ষার্থী এটা বুঝলাম, এখন এইটার আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই। যে ডিএনএ অর্থাৎ এক জীবের ডিএনএ পরিবর্তন ঘটিয়ে অন্য জীবের, অর্থাৎ এক জীবের ডিএনএ এবং অন্য জীবের ডিএনএ এর মধ্যে পরিবর্তন ঘটিয়ে উন্নত জীব আবিষ্কার প্রযুক্তিটাকে বলা হয় কি জানো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে আরডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ জীবকোষকে কি বলা হয়? একটু দ্রুত জানিয়ে দেই, দ্রুত দ্রুত একটু জানিয়ে দেই। 3 নম্বর প্রশ্ন দিচ্ছি, কি কমেন্টস আটকে গেছে নাকি আমি বুঝতেছি না, দেখি একটু কি সমস্যা। কালেক্টর, ও মুজাহিদ বলে আমি কালেক্টরে পড়ি, ধন্যবাদ। রিকম্বিনেন্ট ডিএনএ সীমা, এত দেরি কেন? দ্রুত, আমার কমেন্টস আসতে দেরি করতেছে কিনা আমি এটাও বুঝতেছি না মনে হয়। দ্রুত 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 সীমা, হ্যাঁ একটু দ্রুত, আমার এখানে কমেন্টস আসতেছে কিনা আমি এই জিনিসটাও বুঝতেছি না কোথায়। একটু দ্রুত প্রিয় শিক্ষার্থী, এবার দেখা যাবে হয়তো। ওকে প্রিয় শিক্ষার্থী, উত্তরটা চাই, উত্তর দ্রুত। মুজাহিদ উত্তর করছে 3 এর এ, রাইট, 3 এর এ। আরডিএনএ জিন কোষকে কি বলা হয়? সেটা হচ্ছে জিএমও। জিএমও, এইচএমডি এখানে আছে প্রিয় শিক্ষার্থী। এইচএমডি এর ফুল ফর্ম হচ্ছে হেড মাউন্টেন ডিসপ্লে। হেড মাউন্টেন ডিসপ্লে ব্যবহৃত হয় মূলত ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে, অর্থাৎ চোখে পরিধান করার জন্য হেড মাউন্টেন যে ডিসপ্লে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কিসে ব্যবহৃত হয়? ভার্চুয়াল রিয়েলিটিতে। ওকে প্রিয় শিক্ষার্থী, নেনোটেক, নেনো এই জিনিসটা হচ্ছে নেনো টেকনোলজিতে ব্যবহৃত হয়। নেনো টেকনোলজিতে কোথায় ব্যবহৃত হয়? নেনো টেকনোলজিতে। আর জিএমও এর ফুল ফর্ম হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, তার মানে এটা হচ্ছে অর্থাৎ জীবের যে বংশ বিস্তার নিয়ে তার যে নির্দিষ্ট ব্যক্তিকে, তার ডিএনএ কে চুজ করার যে প্রযুক্তি সেটাকে বলা হয় জিএমও। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝছি। এখন আমরা চলে যাব একটু প্র্যাকটিক্যাল কোশ্চেন। দেখি অনেক কঠিন ভাবে এই কোশ্চেনটা স্টুডেন্টরা, দেখি কঠিন কিনা। হ্যাঁ, এখানে বলছে প্রিয় শিক্ষার্থী হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার, তারপর হচ্ছে মেইন ফাংশন দেওয়া আছে। এরপর এটা কিন্তু একটা লাইব্রেরি ফাংশন। আইএনটি এটা কিন্তু একটা ডেটা টাইপ। হ্যাঁ, আইটা হচ্ছে তার ভেরিয়েবল। এবার আসি
ফর, এটা লুপের মাধ্যমে করানো হয়েছে। আই ইকুয়াল 3, আই ফর ইনিশিয়ালাইজেশন, কত থেকে শুরু? 3 থেকে, রাইট। চলবে কতদূর পর্যন্ত? আই এর সর্বোচ্চ ভ্যালুটা হবে 15, অর্থাৎ 15 সমান আইটা হতে পারে, অথবা 15 থেকে আইটা কি হবে? ছোট হবে। তার মানে এরপর আপডেট পার্টটাই দেখো কত করে বাড়তেছে, +3, তার মানে 3 3 করে বাড়বে। তাহলে যদি আই এর মান 3 হয়, তারপর এই তাহলে হবে 3 এর পর হবে 6, আরো 3 বাড়লে হচ্ছে 9, আরো 3 বাড়লে হচ্ছে 12, আরো 3 বাড়লে হচ্ছে 15, তারপর আরো 3 বাড়লে 18, কিন্তু 18 পর্যন্ত যাবে না, আমাদের কন্ডিশন আছে কত পর্যন্ত? 15। আশা করি এই সিকোয়েন্সটা বুঝছি। এরপর প্রিন্ট হবে আইসিটি, তার মানে এটা তো একটা আইসিটি আছে, এটা তো একটা আইসিটি আছে, এটা তো একটা আইসিটি আছে, যতটা বার আসছে ততটা আইসিটি আছে। ওকে, ধরলাম আইসিটি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এরপর কি বলছে? ইফ, আবার একটা কন্ডিশন সেট করছে। ইফ যদি আই মডিউলাস 4 ডাবল ইকুয়াল 0, একটা জিনিস খেয়াল করবো প্রিয় শিক্ষার্থী, ইফ যদি কি, একটু দেখিয়ে দিই, যদি আই মডিউলাস 4 মশা কাজ করতেছে কোথায় জানি, ওকে আরেকটু দেখাই। ইফ আই মডিউলাস 4 ডাবল ইকুয়াল 0, এইটাকে বলা হয় ইকুয়াল টু, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। হ্যাঁ, এটা তাহলে এই কন্ডিশনটার অর্থ কি বোঝাচ্ছে? এখানে মডিউলাস দেখতেছি, এটা মানে হচ্ছে ভাগশেষ, এটা মানে হচ্ছে কি ভাগশেষ প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, রিমাইন্ডার ভ্যালু যেটা, তাহলে আই এর ভ্যালু হচ্ছে 3, 3 কে 4 দ্বারা ভাগ করে ভাগশেষটা কার সমান হইতে হবে? শূন্যের সমান। বলো তো, এই আই থেকে 4 দ্বারা ভাগ করলে, অর্থাৎ আই এর মান 3 ফার্স্ট প্রসেসে, তাহলে 3 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি শূন্য হবে? ভাগেই যায় না, তার মানে রিমাইন্ডার ভ্যালু কত থাকবে? 3 এ থাকবে। তার মানে এখানে ভাগশেষ শূন্য হচ্ছে না, এটা রাইট, এটাতে শূন্য হয়নি, তার মানে এই কন্ডিশনটা আর কাজ করতেছে না। ওকে, এখনো যদি হয় তাহলেই ব্রেক হবে, এখনো হয়নি। পরের বারটা একটু চেক দেই, আই এর মান যখন 6 ভাববো, তখন কি 6 মডিউলাস 4, না 6 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 থাকে, তার মানে এটাও না, এটা তো ব্রেক হচ্ছে না, এই কন্ডিশনটা কি রং, কারেক্ট হয়নি। এবার চলে আসো 9 দিয়ে যদি ভাবি, 9 কে 4 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ শূন্য হবে? না, রিমাইন্ডার ভ্যালু 1 থাকবে, তার মানে না। এবার আসলে 12 কে যদি আমরা ভাবি, 12 কে যদি 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ কি? অবশ্যই 0, কারণ 3 বার ভাগ যাবে, 3 আর 4 12, রিমাইন্ডার ভ্যালু কত? 0। তার মানে এই জায়গায় এসে কন্ডিশনটা কি হয়ে যাচ্ছে? এই কন্ডিশনটা রাইট হচ্ছে, আর এই কন্ডিশনটা রাইট হলেই কাজটা কি হয়ে যাবে? ব্রেক হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত কয়বার হয়েছে প্রিয় শিক্ষার্থী? একবার, দুইবার, 3 বার, 4 বার। তাহলে এখানে বলা আছে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। এই যে আমাদের প্রশ্ন বলছে প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, উত্তর হবে প্রিয় শিক্ষার্থী 4 বার, 4 বার, 4 বার। যারা বুঝছি একটু জানিয়ে দেই বুঝছি, আর যারা বুঝিনি বলবেন আমরা বুঝিনি। এটার কারেক্ট আনসার হচ্ছে 4 বার। হারাই গেলি, হ্যাঁ পাইছি, 4 বার প্রিয় শিক্ষার্থী। এটাকে এখানে না বুঝলে তোমাদের জন্য আমি একটু প্র্যাকটিক্যালি নিয়ে যাই। এই যে আমি একটু কাজের সুবিধার্থে আমি আগে প্রোগ্রামটা তুলে রাখছি। দেখো তো আই ইকুয়াল আমি কত ধরছি প্রিয় শিক্ষার্থী? আই ইকুয়াল 3, মানে 3 থেকে শুরু, চলবে কত দূর পর্যন্ত? 15 পর্যন্ত। কত করে বাড়তেছে? 3 করে। তারপর এখানে কি দেওয়া আছে? আই ইকুয়াল আইসিটি থেকে প্রিন্ট করবে, কিন্তু আই ইকুয়াল আই মডিউলাস কত? 4 ডাবল ইকুয়াল 0, অর্থাৎ আই এর মানটাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্যের সমান হলে কাজটা কি হয়ে যাবে? ব্রেক হবে। ওকে, একটু রান করে দেখি সেম আনসার আসে কিনা। বিল্ড এন্ড রানে ক্লিক করলাম। ওকে, দেখো তো আমার আইসিটি লেখাটি কতবার আসছে প্রিয় শিক্ষার্থী? একবার, দুইবার, 3 বার, 4 বার এসে গেছেন। এখন নিচে নিচে আসলো কেন সেটা একটু যদি আমরা বুঝিয়ে দেই। নিচে নিচে আসলো কেন? নিচে নিচে আসার পিছনে রিজন হচ্ছে এই যে ব্যাকস্ল্যাশ এন দিস। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি যদি ব্যাকস্ল্যাশ এনটা না দেই, তার মানে নিউ লাইন থাকলো না। এখন একটু যদি রান করি দেখি, এখন দেখো আইসিটি 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 4 বার কোথায় থাকলো? এক লাইন দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো এক লাইনে চাইনি, আমরা কি এক লাইনে চাইছি? না, নিচে নিচে চাইছি। তাহলে নিচে নিচে নিতে গেলে আমাদের কি লাগবে? ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন লাগবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটু ওকে, এখন আমি একটু রান করে দেখাই, তাহলে সেম আনসারটা আমাদের চলে আসবে। ওকে, এই যে 4 বার। কেন ডিরেক্ট আনসারটা কেন আসতেছে জানেন? কারণ আমরা স্ক্যান করার যে ওয়ে, অর্থাৎ ইনপুট করার ওয়েটা এখানে রাখিনি। আশা করি এতটুকু বুঝতে। ওকে প্রিয় শিক্ষার্থী, পরের প্রশ্নে আমরা একটু চলে যাব। কয় নাম্বার গেল আমাদের? 4 নাম্বার প্রশ্ন ডান। এখন আসি 5 নাম্বার প্রশ্ন। অনেকের কাছে এই প্রশ্নটা কঠিন লাগবে। কেন কঠিন? কারণ আমরা পড়ার মতো পড়াশোনা করি না।
কেন করি না প্রিয় শিক্ষার্থী, একটু দেখিয়ে দিই। প্রোগ্রামটিতে ব্যবহৃত ভেরিয়েবলটির সাইজ কত? তাহলে ভেরিয়েবলটির সাইজ, দেখো প্রোগ্রামটিতে ব্যবহৃত ভেরিয়েবলটা কি? আই ভেরিয়েবলটা ব্যবহৃত হয়েছে। বলেন তো এর সাইজ কত হতে পারে? কারা উত্তরটা দিতে পারছেন একটু দ্রুত জানিয়ে দাও। আমি একটু 5 নম্বর প্রশ্নটার উত্তর চাচ্ছি, একটু দ্রুত। আমিনুর স্যার, আমিনুর বলে ক্লিয়ার স্যার, ধন্যবাদ। ললিত বুর্সি স্যার, মুজাহিদ বুর্সি, তারপর লিটন ভাইজান কাকে মেনশন দিলেন? এসবি সাকিব, ও সাকিব ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার বুঝি নাই, পুনরায় বলবেন কোন জিনিসটা স্যার? এটা তো দিচ্ছি একটু। আমাদের এটা শুরু হয়েছে কত থেকে? 3 থেকে। ইনিশিয়ালাইজেশন, আই ইকুয়াল হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আরম্ভ বা শুরু 3 থেকে। এটা চলবে কতদূর পর্যন্ত? 15 অবধি, অর্থাৎ 15 পর্যন্ত। কিন্তু কত করে বৃদ্ধি পাবে আই এর ভ্যালুর সাথে? 3 করে। তাহলে 3, 6, 9, 12, 15, 18। কিন্তু এতদূর নেওয়া যাবে না, কারণ এটা 15 পর্যন্ত আছে, এটাকে বাদ দিলাম। ওকে প্রিয় শিক্ষার্থী, ওকে। এখন এরপর বলছে প্রিন্ট আইসিটি, তার মানে 3 একবার আইসিটি হবে, 6 একবার প্রিন্ট হবে, 9 একবার, 12 একবার, 15 একবার, রাইট। তবে ইফ আই মডিউলাস 4, এটা একটা অ্যারিথমেটিক অপারেটর, হ্যাঁ, এই অপারেটরের কাজ হচ্ছে ভাগশেষটা। তাহলে আইটাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্যের সমান হতে হবে, এই যে তুলনা করছে শূন্যের সাথে, রাইট। তাহলে 3টাকে কি 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয় না? কারণ 3টাকে 4 দ্বারা ভাগ করলে তো ভাগশেষ শূন্য আসবেই না, ভাগেই যাচ্ছে না। আবার তোমার পূর্ণ সংখ্যায় তো আসতেছে না ভাগফলটা, তার মানে ভাগশেষ শূন্য কিভাবে আসে? এটা না। তাহলে এটাতে এই কন্ডিশনটা রং। যদি রাইট হয় তাহলে ব্রেক হয়ে যাবে। তার মানে 6কে কি 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হবে না? তারপর 9কে কি 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হবে না? 12কে কি 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হবে? অবশ্যই হ্যাঁ। যেহেতু 12কে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য, তৎক্ষণাৎ কাজটি কি হয়ে যাবে? ব্রেক। এই পরিস্থিতিতে কয়বার আসে? 4 বার। উত্তর হবে 4 বার। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে, প্রিয় ভাই বুঝতে আশা করি। পরের প্রশ্ন যেটা বলছে প্রোগ্রামটিতে ব্যবহৃত ভেরিয়েবলটির সাইজ কত? তাহলে প্রোগ্রামটিতে যে ভেরিয়েবলটি ব্যবহৃত হয়েছে তার সাইজ কত? দেখি কারা কারা উত্তর করছে। প্রিন্সি পাত্রে বি করছেন, দেখি আর কারা করছেন। ললিত পাশের বি করছেন, মুজাহিদ বি করছেন। সাকিব ভাই বলে ধন্যবাদ, বুঝেছি স্যার, ধন্যবাদ। আপনি আমাদের ক্লাসগুলোতে যুক্ত আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, রণবীরের পাশের বি, গুড। প্রিয় শিক্ষার্থী, এই জায়গাটাতে আরেকটা জিনিস আমরা শিখে নেব, সেই জিনিসটাকে একটু বলি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমাদের ডেটা টাইপ আসি, যদি ইন্টিজার টাইপ ভেরিয়েবল হয়, সংক্ষেপে আইএনটি ধরে থাকি, হ্যাঁ, এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হয় %d, আর এটা মেমোরিতে স্পেস নেয় হচ্ছে 2 বাইট। কয় বাইট? 2 বার। যদি লং ইন্টিজার হয়, আমি একটু স্মল লেটারে দিই, লং ইন্টিজার হয়, তাহলে এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হয় %ld, লং ডেসিমেল, হ্যাঁ, এটা হচ্ছে 4 বাইট স্পেস গ্রহণ করে। কত বাইট? 4 বাইট। এবার আসি, যদি ফ্লোটিং পয়েন্ট টাইপ হয়, সংক্ষেপে FLOAT হয়, ফ্লোট, এটা মূলত %f ব্যবহৃত হয় ফ্লোটিং পয়েন্ট টাইপ ভেরিয়েবলের জন্য, আর এর সাইজ হচ্ছে 4 বাইট। এর সাইজ কত? 4 বাইট। এখন আসো, এরপর হচ্ছে ডাবল যদি হয়, ডাবল টাইপ, এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হয় %lf, লং ফ্লোটিং পয়েন্ট টাইপ ভেরিয়েবলের জন্য, হ্যাঁ, এটা হচ্ছে 8 বাইট জায়গা দখল করে। কত বাইট? 8 বাইট। আশা করি বুঝতে। এরপর যদি ক্যারেক্টার টাইপ হয়, CHAR, অর্থাৎ বর্ণ ভিত্তিক ডেটার জন্য, সেটার জন্য হয় %c, ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলে ব্যবহৃত হয়, এটা হচ্ছে 1 বাইট স্পেস দখল করে, রাইট। এখন আমার এই প্রশ্নে বলছে প্রোগ্রামটিতে ব্যবহৃত ভেরিয়েবলটির সাইজ কত? দেখো তো এই ভেরিয়েবলটি কিসে পড়ছে? আইএনটি ডেটা টাইপ। আইএনটি হচ্ছে ইন্টিজার, আর ইন্টিজার হলে কত বাইট জায়গা দখল করে? 2 বাইট। কারেক্ট আনসার হবে 2 বাইট, অথবা 16 বিট, কারণ আমরা জানি 1 বাইট সমান হচ্ছে 16 বিট। 1 বাইট সমান 16 বিট। আশা করি অপশনটি ক্লিয়ার। ওকে প্রিয় শিক্ষার্থী, পরে আসি। 5 নাম্বার গেল, 6 নাম্বার আমি একটু দ্রুত জানিয়ে দিই। ও আরেকটা জিনিস বলে দেই প্রিয় শিক্ষার্থী, এই জিনিসগুলো আমাদের পিডিএফ এ কিন্তু সুন্দর করে সাজানো থাকে, হ্যাঁ, দেখাই দিই। একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, যাতে আমরা একটু গুছালো ভাবে প্রিপারেশন নিতে পারি। আর গুছালো ভাবে প্রিপারেশন নিলে এই জিনিসগুলো আমাদের কাছ থেকে কখনো হারিয়ে যাবে না, হ্যাঁ। আমরা এলোমেলো পড়াশোনা করি বিধায় আমরা এই জিনিসগুলোকে ক্যাপচার করতে পারি না। তবে আমরা যদি গুছালো ভাবে সেটা পড়তে পারি, তাহলে কখনোই এই জিনিসগুলো থেকে আমরা কি ভুলে যেতে পারবো না। ওকে, এই যে প্রিয় শিক্ষার্থী, যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম বা করছিলাম, ইন্টিজার টাইপ ভেরিয়েবল, সংক্ষেপে আমরা আইএনটি ব্যবহার করি, এর ফরম্যাট স্পেসিফায়ার হয় %d,
কয় বাইট জায়গা দখল করে? 2 বাইট। এবার সেই ফ্লোটিং পয়েন্ট টাইপ ভেরিয়েবল সংক্ষেপে ফ্লোট ধরা হয়, এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ইফ অথবা পার্সেন্ট ডট টু এফ অর্থাৎ রেডিক্স পয়েন্টের পর দুইটা ভ্যালু নেওয়ার জন্য। হ্যাঁ, আর এখানে 4 বাইট জায়গা দখল করে, এটা ভগ্নাংশে ব্যবহার করা যায়। এবার ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল, এটা সংক্ষেপে CHAR দ্বারা প্রকাশ করা যায়। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট সি, 1 বাইট জায়গা দখল করে, বর্ণে ব্যবহৃত হয়। এবং ডাবল টাইপের ক্ষেত্রে সংক্ষেপে আমরা ডাবল ইউজ করবো, এর ফরম্যাট স্পেসিফায়ার হয় পার্সেন্ট LF, এটা মূলত 8 বাইট জায়গা দখল করে। প্রিয় শিক্ষার্থী, এতটুকু আশা করি সবার ক্লিয়ার। ওকে, আবার আমরা ফিরে যাই আমাদের মেইন প্রশ্নে। আমরা মেইন প্রশ্নে চলে আসছি। কোন প্রশ্নটাকে? এই যে প্রিয় শিক্ষার্থী, যারা আমার কাছে অফলাইনে পড়ছেন, আমার মনে হয় না তারা এই প্রশ্নটা কখনো ভুল আনসার করবে, যারা অফলাইনে পড়ছে, কারণ আমি এত সুন্দর করে এই জিনিসগুলো তাদের কাছে প্রেজেন্ট করি যাতে মুখস্থ করা না লাগে, নিয়ম অনুপাতে আনসার করা যায়। দেখি আমার শিক্ষার্থীরা পারে কিনা 6 নম্বর প্রশ্নের উত্তরটি দিতে। প্রিন্সেস শিলা আমাদের কাছে 5-এর উত্তর দিচ্ছেন, রণবীর 5-এর উত্তর দিচ্ছেন, তারপর সিয়াম আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিজয় 5-এর উত্তর করছেন। জুবাইদ হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তারপর আর কারা কারা? অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। তো সেক্ষেত্রে একটু দ্রুত জানিয়ে দেই এই প্রশ্নটার উত্তর। এই যে কঠিন লাগতেছে বিধায় অনেক শিক্ষার্থী বের হয়ে গেছে। হ্যাঁ, কঠিন না, একটু মনটাকে কি করতে হবে? বড় করতে হবে। মনটাকে ছোট করো বিধাই তো এত সমস্যা। আজকে দেখবেন প্রিয় শিক্ষার্থী, যেই ছেলেগুলো চুল এভাবে দিতে পারে, যেই ছেলেগুলো করতে পারে চিপায় চাপায় বের হতে পারে, দেখবা ওই ছেলেগুলোর লাইফে এত এত মেয়ে থাকে, মানে ওরা রিলেশনের সিরিয়াল দিতে পারে না। কেন জানো? বলতে পারবা কেন ওদের পিছে এত মানুষ, এত মেয়ে, এত জন ঘুরে, কিন্তু নর্মাল যারা মানুষ তাদের পিছনে কেন ঘুরে না? এটা কি জানো? না, জানো না। এটার মেইন কারণ হচ্ছে প্রিয় শিক্ষার্থী, তারা হচ্ছে অনেক মজার সাথে কি তোমার সাথে গল্প করতে পারে, অনেক তোমার যে চাওয়া সেই চাওয়ার জিনিসটা সে কিন্তু ফিল আপ করতে পারে, কারণ তার সময়টাই হচ্ছে তোমাকে দেওয়ার জন্য। বিধায় এত 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 মানুষ তাদের সাথে থাকে। কিন্তু আমি একটা পার্সন, কখনো তোমার মনের মতো ক্লাস দিতে পারবো কিনা সেটা জানি না, তবে আমি চেষ্টা করি দেওয়ার। তারপরও যদি আমার প্রেমে তোমরা না পড়েন তাহলে তো সমস্যা। ক্লাসের প্রেমে পড়তে লাগবে, যত ক্লাসের প্রেমে থাকবা তত বেশি শিখবা প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, ওকে, ক্লাসের প্রেমে থাকা লাগবে। ওকে, স্টার জাহান ঋতু উত্তর করছেন। কি লিটন কি বলছেন? আরেকজনের লগে প্রীত করমু। ইনশাআল্লাহ প্রীত করে ফেলিব, সমস্যা নেই, তবে ক্লাস করার পর প্রীত করিও। হ্যাঁ, ওকে। কি দেখা যাচ্ছে না আমি বুঝতেছি না। 6 নম্বর প্রশ্ন তো দেখা যাচ্ছে ক্লিয়ারলি। মুজাহিদ প্রিন্সি রাইট। হ্যাঁ, আমি একটু উত্তরটা বলি প্রিয় শিক্ষার্থী, কারেক্ট আনসার কোনটা? সি ভাষার বৈধ ভেরিয়েবল, ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলক। ভেরিয়েবলের বাংলা কি? চলক। রাইট। তাহলে সি ভাষার বৈধ ভেরিয়েবল হচ্ছে ভ্যালিড ভেরিয়েবল, যেটা সেটা। তাহলে আমরা আগে জেনে নিব কোন ভেরিয়েবলটা ভ্যালিড হয়। এটার জন্য আমাদের চলক ঘোষণার নিয়ম মনে রাখতে হবে। যেমন প্রিয় শিক্ষার্থী, চলকের নামের মাঝে ফাঁকা রাখা যাবে না। ধরে নাও তুমি এভাবে লিখলা STUDENT 18, তার মানে এটা রং। চলকের নামের মাঝে ফাঁকা রাখা যায় না, এই যে ফাঁকা দিছো। আন্ডারস্কোর বা ডলার চিহ্ন বাদে অন্য কোনো চিহ্ন দেওয়া যায় না। আন্ডারস্কোর এটা, অথবা আরেকটা চিহ্ন আছে সেটা এস দিয়ে কাটা, এটাকে বলা হয় ডলার চিহ্ন। হ্যাঁ, এই দুটো চিহ্নর বাইরে আর কোনো চিহ্ন দেওয়া যায় না। তুমি যদি বলো STUDENT@18, তার মানে এটা রং। কেন রং? কারণ তুমি অন্য সাইন ইউজ করছো। তারপরে টপিকটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, চলকের নাম 31 অক্ষরের বেশি হতে পারে না। তুমি কখনো 31-এর বেশি করতে যাবা না। তারপর আরেকটা নিয়ম হচ্ছে, চলকের নামের প্রথম অক্ষর অবশ্যই বর্ণ হতে হবে। যেমন তুমি যদি দাও 18 স্টুডেন্ট, তার মানে এটাও রং, কারণ সংখ্যা হয়ে গেছে। চলকের নামের প্রথম অক্ষর অবশ্যই কি হতে হবে? বর্ণ হতে হবে। এখন এখানে বলছে C-5, C-5 হলে এটা রং। কেন? C_5, আন্ডারস্কোরটা নিচে হয়, হাইফেন মাঝখানে না, নিচে হয়। যেহেতু এটা নিচে না, তার মানে এটা রং। এবার আসো এই জায়গাটা যেটা পাইলাম সেটা কি? 5C, চলকের নামের প্রথম অক্ষর অবশ্যই বর্ণ হতে হয়। কেন সংখ্যা আসলো? এটা রং। এখানে অন্য একটা চিহ্ন আছে। আরে প্রিয় শিক্ষার্থী, বলছি দুইটা সাইনের বাইরে যায় না, একটা হচ্ছে আন্ডারস্কোর আর একটা হচ্ছে ডলার। এই দুইটা সাইনের বাইরে যাওয়া যায় না। আপনি অন্য সাইন কেন ইউজ করবা?
রং এটা। এরপর আসো C5, কাছাকাছি আছে, কার্ড আনসার হচ্ছে এটা। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝছি। এখন এটা আমরা পাবো কোথায়, হয়তো আমি দ্রুত বলে দিলাম, সেটাও পাবো প্রিয় শিক্ষার্থী আমার তুহিন টিচিং হোমে তৈরিকৃত কোথায়, পিডিএফ এ। চলক ঘোষণার নিয়ম আছে এই যেটা প্রিয় শিক্ষার্থী সুন্দর করে দিয়ে রাখছে। কি দেওয়া আছে, চলকের নামের মাঝে ফাঁকা রাখা যাবে না। এই যে প্রথমটা, চলকের নামের মাঝে ফাঁকা রাখা যাবে না। আন্ডারস্কোর বা ডলার চিহ্ন বাদে অন্য কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না। তারপরটা আছে, চলকের নাম 31 অক্ষরের বেশি হতে পারে না। চলকের নামের প্রথম অক্ষর অবশ্যই কি হতে হয়, বর্ণ হতে হয়। দেখো এটা ক অপশনে বলছে নাম স্পেস 18, তার মানে এটা রং। তারপর খ অপশনে বলছে নাম @18, তার মানে এটা রং। গ অপশনে বলছে নাম -18, রাইট। সরি 18 হাইফেন নাম, তার মানে সংখ্যা তো হবে না, চলকে নামের প্রথম অক্ষর অবশ্যই কি হতে হয়, বর্ণ হতে হয়। তারপর হাইফেন না, আন্ডারস্কোর দিয়ে দেওয়া আছে। আর একটা হচ্ছে নাম 18, ঠিক আছে। কার্ড আনসার হচ্ছে প্রিয় শিক্ষার্থী এটা। আশা করি বুঝছি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই পরের প্রশ্নে। মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। ওকে, আমরা পরের প্রশ্নটাতে চলে আসি। এই যেটা, বাহ, এত সুন্দর কোশ্চেন যদি আমরা উত্তর করতে না পারি তাহলে তো সমস্যা। নিচের চিত্র নির্দেশিত ডেটা ডেলিভারি মোড কোনটি? ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা ডেলিভারি মোড গুলো জানবো। যদি দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান হয় তবে একদিক থেকে যায় এ থেকে শুধু বি নোড, এর নাম হচ্ছে সিমপ্লেক্স মোড। এটাকে বলা হয় সিমপ্লেক্স মোড। হ্যাঁ, ওকে। যদি এ ট্রান্সফার করে, এ ট্রান্সফার করলো, বি রিসিভ করলো, দেন বি ট্রান্সফার করলো, এ রিসিভ করলো, এই টাইপের হয় তাহলে প্রিয় শিক্ষার্থী, এই টাইপের যদি হয়, এটা একটু ডট ডট আছে, হ্যাঁ এই টাইপের হয় তাহলে সেটাকে বলবো হাফ ডুপ্লেক্স। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন যদি প্রিয় শিক্ষার্থী উভয় দিকে একই সাথে ডেটা আদান প্রদান হয় তাকে বলবো ফুল ডুপ্লেক্স। যেমন সিমপ্লেক্স হচ্ছে একদিক থেকে যায় টেলিভিশন, তারপর হচ্ছে রেডিও, তারপর হচ্ছে একদিক থেকে যেগুলো কিবোর্ড থেকে কম্পিউটারে, মাউস থেকে কম্পিউটারে ইত্যাদি, একদিক থেকে যেগুলো যায় সেগুলো হচ্ছে তোমার সিমপ্লেক্স মোডের উদাহরণ। উভয় দিকে যায় তবে একই সাথে না, সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। যেমন এসএমএস, তারপর হচ্ছে তুমি দিবা, ও প্রিয়, ও বলবে ও গো, পরে আসছে কিন্তু। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রিয় শিক্ষার্থী ওয়াকি টকি, ফ্যাক্স ইত্যাদি হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স উভয় দিকে একই সাথে ঝগড়া করা যায়। রাত জেগে ঝগড়া করো কি কিসের মাধ্যমে, মোবাইল ফোন, টেলিফোন, এগুলো হচ্ছে ফুল ডুপ্লেক্স। এবার আরেকটা বলি, মূলত জয়স্টিকটা হচ্ছে সিমপ্লেক্স মোডে কাজ করে। হ্যাঁ, সিমপ্লেক্স। এবার পরীক্ষা দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল জয়স্টিক। ওকে, এখন এই তিনটা মোডেই মূলত দুইটা ডিভাইস নিয়ে আলোচনা করে। আর শুধু দুইটা ডিভাইসের মধ্যে যদি আমরা একত্রে বিবেচনা করি প্রিয় শিক্ষার্থী, এ থেকে বি হয় একদিক থেকে যাবে অথবা যাবে তারপর আসবে অথবা একই সাথে যাওয়া আসা করবে, এরকম হলে তার নাম হচ্ছে, এর নাম হচ্ছে প্রিয় শিক্ষার্থী ইউনিকাস্ট। তার মানে প্রিয় শিক্ষার্থী এটা ইউনিকাস্টে দুইটা ডিভাইসের মধ্যে যেটা আদান প্রদান হয়, এখানে তো দুইটার থেকে বেশি আছে, এটা রং। এবার আসো ব্রডকাস্ট। ব্রডকাস্ট মোডটা মূলত প্রিয় শিক্ষার্থী ওই যে তুমি সুন্দর করে একটা, আমি যেমন সুন্দর করে তোমাদের একটা কি কথা বললাম, প্রিয় শিক্ষার্থী তুমি তো বলতেছ না প্রিয় স্যার, তুমি লিখে দিতে পারতেছো কিন্তু রিপ্লাই কি আসতেছে আমার কাছে না, একদিক থেকেই যাবে। কিন্তু আমি যে প্রিয় শিক্ষার্থী বললাম, তোমাকে শুধু একাই মেনশন করে বলিনি, তোমার আরো যে যারা ক্লাসে যুক্ত আছেন তাদেরকেও আমি কিন্তু মেনশন করছি। তার মানে আমার দিক থেকে যাচ্ছে, সবার কাছে যাচ্ছে, যেই আমার লাইফটাকে যুক্ত আছেন আজকে সেই আমার কি কথাটা শুনতে পাচ্ছেন, প্রিয় শিক্ষার্থী অনুভব করতে পারতেছেন, রাইট। তার মানে একটা নোড থেকে ডেটা ট্রান্সফার হলে একাধিক নোড যেই আসুক না কেন, যদি যুক্ত হয়ে ডেটাটাকে অ্যাক্সেস করতে চায় এইরকম হলে সেটাকে বলা হয় প্রিয় শিক্ষার্থী ব্রডকাস্ট মোড। আর ব্রডকাস্ট মোড জিনিসটা হচ্ছে এইরকম টাইপের, কি রকম টাইপের, এ তোমাকে নোটটা দিল, সরি এ নোট থেকে বি নোটে ডেটা যাচ্ছে, সি তে যাচ্ছে, ডি তে যাচ্ছে, ই তে যাচ্ছে, এবং আননোন কোনো নোট যুক্ত হলেও সে কিন্তু ডেটাটাকে গ্রহণ করতে পারতেছে, রাইট। এটাকে বলে ব্রডকাস্ট। কিন্তু এরা কেউ এর কাছে ডেটাটা প্রেরণ করতে পারবে না। তার মানে শুধু একদিক থেকেই যায় কোন মোডে, সেটাকে বলা হয় সিমপ্লেক্স। তার মানে ব্রডকাস্ট মোড শুধুমাত্র সিমপ্লেক্স মোড হয়ে থাকে। ওকে, ব্রডকাস্ট মোড শুধুমাত্র কি হয়ে থাকে, সিমপ্লেক্স মোড হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখানে সবাই যেই আসুক না কেন সেই আমার কি করতে পারবে, লাইভে এসে প্রিয় শিক্ষার্থী কথাটা অনুভব করতে পারবে। কিন্তু আমি কি বলছি
এই সোয়া তুই আজকে যুক্ত হয়েছিস কেন, তোকে আমি প্রিয় শিক্ষার্থী বলবো না, এরকম তো না। তার মানে এই নোটটা, এটা যদি এ নোট হয়, বি সি ডি ই সবাই অ্যাক্সেস করতে পারবে, কিন্তু সি কে কেন অ্যাক্সেস দিলাম না? তার মানে এটা ব্রডকাস্ট না। ব্রডকাস্ট হলে সবাই অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, আশা করি বুঝছি। তার মানে এটা ব্রডকাস্ট নয়। এবার আসো প্রিয় শিক্ষার্থী, হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে একদিক থেকে যাবে আবার আসবে, তবে দুইটা ডিভাইসের মধ্যে হতে হয়। দুইটা ডিভাইস, এটা কি দুইটা ডিভাইসের মধ্যে? না, তার মানে এটা হাফ ডুপ্লেক্স নয়। মানে যাবে দেন আসবে, কিন্তু কিন্তু তবে দুইটা ডিভাইসের মধ্যে, এটা তো দুইটা ডিভাইসের মধ্যে না, তার মানে এটা হাফ ডুপ্লেক্স না। এবার আসি, পরের অপশনটা আছে মাল্টিকাস্ট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, মাল্টিকাস্ট জিনিসটা হচ্ছে মাল্টি ট্যালেন্ট। যেই ছেলেগুলো দেখবেন বা যেই মেয়েগুলো দেখবেন একসাথে অনেকগুলো রিলেশন করে, অনেকজনের সাথে কনফিউজ করে, ও কিন্তু মাল্টি ট্যালেন্ট। তার মানে একজনকে বলবে বাবু থাকো, আরেকজনকে বলবে সোনা ওয়েট করো, মানে চলতেই ইচ্ছে, তাই না? এই মাল্টি ট্যালেন্ট। হ্যাঁ, এখন একই সাথে সে তো আর সবার সাথে কমিউনিকেশন করতে পারতেছে না, এক দুইজনকে স্কিপ রাখবে, ওই স্কিপ করলে ও আর কন্ট্যাক্ট করতে পারতেছে না, বা ওকে নেটওয়ার্কের বাইরে ফেলাই দিল, এরকম হয়। হ্যাঁ, ওকে, যাক। একটা নেটওয়ার্কের মধ্যে অবস্থান করে নির্দিষ্ট প্রাপক যদি কোনো ডেটা অ্যাক্সেস করতে চায়, তার মানে সেটা মাল্টি ট্যালেন্ট অর্থাৎ মাল্টিকাস্ট। তার মানে বি সি ডি ই সবাই ডেটা নেটওয়ার্কের মধ্যে আছে, কিন্তু এই বেটা কি আবার অনেক চালাক, এ বলতেছে সি কে চাকমনি তোকে আমি দিব না আজকে। তার মানে ওকে দিতে যাচ্ছে না, শুধু বি পাচ্ছে, ডি পাচ্ছে, ই পাচ্ছে, কিন্তু সেও নেটওয়ার্কের আওতায় আসছে। এরকম নির্দিষ্ট নির্দিষ্ট যদি থাকে কোনো প্রিয় শিক্ষার্থী গ্রাহক, তাহলে সেটাকে বলা হয় মাল্টিকাস্ট। তাহলে এসএমএস এর সার্ভিসটাও কিন্তু মাল্টিকাস্টে যায়। তার কারেক্ট আনসার হচ্ছে প্রিয় শিক্ষার্থী মাল্টিকাস্ট। আশা করি বুঝছি, এটার আনসার হবে কি মাল্টিকাস্ট। ওকে, এবার চলে আসি প্রিয় শিক্ষার্থী পরের প্রশ্ন। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে মাল্টিকাস্ট বুঝলাম, এটা বলছে নিচের কোনটি ওয়েব ব্রাউজার? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ওয়েব ব্রাউজার জিনিসটা হচ্ছে যার মাধ্যমে তুমি ওয়েবসাইট পরিভ্রমণ করতে পারো, তাকে বলা হয় ওয়েব ব্রাউজার। অর্থাৎ ওয়েবসাইট পরিভ্রমণের জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারকে বলা হয় ওয়েব ব্রাউজার, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা, সাফারি, মজিলা ফায়ারফক্স, ইউসি ব্রাউজার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এগুলো। আর সার্চ ইঞ্জিন জিনিসটা হচ্ছে কি, যার মাধ্যমে তুমি ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে পারবা, তাকে বলা হয় সার্চ ইঞ্জিন, যেমন হচ্ছে গুগল, পিপিলিকা, ইয়াহু, বাইদু, ইন্ডেক্স, ব্রিং। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন। হ্যাঁ, আমি যদি এটার মতো করে আমরা দেখতে চাই, একটু দেখিয়ে দিই সার্চ ইঞ্জিন। ও আমি একটু আগে এখানেই দেখাই, নিচে কোনটি ওয়েব ব্রাউজার? ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, এটা ওয়েব ব্রাউজার না। এবার আসো ভাইবার, এটা একটা মূলত ভিডিও কনফারেন্সিং করার একটা সফটওয়্যার, তার মানে এটা সার্চ ইঞ্জিন না। এবার আসো গুগল, সরি, এটা ওয়েব ব্রাউজার না, তার মানে এখানে হচ্ছে গুগল, এটা একটা সার্চ ইঞ্জিন, এটাও কিন্তু না। এবার আসো গুগল ক্রোম, গুগল ওয়েব ব্রাউজার, যে সরি গুগল কনসোর্টিয়াম যে ওয়েব ব্রাউজারটিকে ডেভেলপ করেন তার নাম হচ্ছে গুগল ক্রোম। তাহলে গুগল ক্রোম একটি ওয়েব ব্রাউজার। আশা করি প্রিয় শিক্ষার্থী আমরা বুঝছি। না বুঝলে কোনটা ওয়েব ব্রাউজার কোনটা সার্চ ইঞ্জিন, সেগুলোর জন্য আমার চতুর্থ চ্যাপ্টারের শিটে পিডিএফ এ সুন্দর করে সেগুলো সাজিয়ে দেওয়া আছে, কোথায় জানি দেখি। ওকে, আমরা এই জিনিসগুলো আমরা এই জায়গাটায় পেয়ে যাব, এগুলো আগেই আমি তৈরি করে শিক্ষার্থীদের কাছে দিয়ে দেই। কোথায়, একটু স্লো হচ্ছে কেন? এই যে প্রিয় শিক্ষার্থী, আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে আসছি। হ্যাঁ, ওকে, তাহলে ওয়েব ব্রাউজার কি সুন্দর করে দিয়ে রাখছি প্রিয় শিক্ষার্থী। ওয়েব ব্রাউজার হচ্ছে ওয়েবসাইট পরিবহনের জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারকে ওয়েব ব্রাউজার বলে। কি কি? ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, তারপর অপেরা, এইখানে কিন্তু গুগল ক্রোম থেকে আসছে। হ্যাঁ, সাফারি, মজিলা ফায়ারফক্স, ইউসি ব্রাউজার, মাইক্রোসফট 8 ইত্যাদি। সার্চ ইঞ্জিন হচ্ছে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করার জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশনকে সার্চ ইঞ্জিন বলে, যেমন গুগল, ইয়াহু, পিপিলিকা, উইকিপিডিয়া, বিং, বাইদু, ইন্ডেক্স, আর্কস, ওয়ার্ল্ডফর্মার ইত্যাদি। ওকে প্রিয় শিক্ষার্থী, এখানে দেওয়া আছে, আশা করি বুঝে গেছি। এখন আমরা আমাদের প্রশ্নে চলে আসি, এটা শেষ 9 নাম্বার প্রশ্নে আসি। এবার কিন্তু প্রশ্নগুলো প্রিয় শিক্ষার্থীদের অনেক মজা লাগবে, সবাই ভালো পারবো। হ্যাঁ, বুলিয়ান বীজগণিতের জনক কে? বুলিয়ান বীজগণিতের জনক কে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা নর্মাল যে বীজগণিত পাই সেটা কিন্তু বুলিয়ান বীজগণিত একই হয় না। বুলিয়ান বীজগণিত জিনিসটা হচ্ছে দুইটা টপিক নিয়ে আলোচনা করা হয়, একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে মিথ্যা। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করে সত্য মিথ্যার উপর ভিত্তি করে যে অ্যালজেব্রাটা তৈরি হয়, সেই অ্যালজেব্রাটার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এই বুলিয়ান অ্যালজেব্রাটা আসলো কোথা থেকে?
বুলিয়ান অ্যালজেব্রা। অ্যালজেব্রা মানে তো বীজগণিত, আমরা জানি প্রিয় শিক্ষার্থী, অ্যালজেব্রা। হ্যাঁ, এই বুলিয়ান কথাটা আসলো কোথা থেকে? এই বুলিয়ান কথাটা এসেছিল জর্জ বুলির নাম থেকে। জর্জ বুলি, অনেকে বুল বলে থাকেন। জর্জ বুলি 1847 সালে এবং 1854 সালে দুইটি গ্রন্থ লেখেন। এই গ্রন্থ দুইটাতেই মূলত উনি কি করেন? অ্যালজেব্রা সম্পর্কে ধারণা দেন। কার উপর ভিত্তি করে? সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে। তার নাম অনুসারে যে অ্যালজেব্রাটা তৈরি হয় তাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, তাহলে কার আনসার হবে এখানে? জর্জ বুলি। প্রশ্নটা আমাকে কি বলছে একটু দেখি। বুলিয়ান বীজগণিতের জনকে, যেহেতু বুলিয়ান বীজগণিত তার মানে এটা জর্জ বুল বা বুলি। হ্যাঁ, অনেকে বলতে পারেন বুলি কেন বলতেন, বুল তো আছে। হ্যাঁ, BWLE উচ্চারণে বুলিও হয়, বুলও হয়। হ্যাঁ, যেমন আমরা বলি GWGLE, গুগল গুগলি, DATA ডাটা ডেটা, DECIMAL ডেসিমাল ডেসিমেল, উচ্চারণে যা নিয়ে আসি। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, এখন যদি বিলিভ না হয় তার জন্য আমার কিন্তু কি করা আছে, একটা সুন্দর করে পিডিএফ দেওয়া আছে তোমাদের জন্য। পিডিএফ এ সুন্দর করে দেওয়া আছে। জর্জ বুলি 1847 সালে একটা গ্রন্থ লিখেন যার নাম হচ্ছে দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। দেখি আমরা একটু খুঁজে আসি পাই কিনা। দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক নামক গ্রন্থে সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে ধারণা দেন। পরবর্তীতে 1854 সালে আরেকটা গ্রন্থ লিখেন, এই যেটা প্রিয় শিক্ষার্থী, এই যে পেয়ে গেছি। ওকে, আমাদের প্রশ্নটা হচ্ছে এই যেটা কি, হ্যাঁ, দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক 1847 সালে জর্জ বুলি কি করেন? এই গ্রন্থে বুলিয়ান অ্যালজেব্রার ধারণা দেন। আরেকটা আছে অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লস অফ থট 1854 সালে। এই দুটো গ্রন্থেই কিন্তু সর্বপ্রথম জর্জ বুলি কে করেন? বুলিয়ান অ্যালজেব্রার ধারণা তুলে ধরেন। এই জন্য তার নাম অনুসারে এই অ্যালজেব্রাটার নাম হয়ে যায় বুলিয়ান অ্যালজেব্রা। ওকে প্রিয় শিক্ষার্থী, পরের প্রশ্ন আসি। এতটুকু বুঝে গেছি, এত ঝামেলা করে। হ্যাঁ, এবার এই প্রশ্নের উত্তর আমাকে বলতে হবে না, আমার সকল শিক্ষার্থী বলতে পারবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, 10-11 একটু দ্রুত আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও তো পারি কিনা। 10-11 দ্রুত দ্রুত, আমার প্রিয় শিক্ষার্থী সবাই পারবে। ওকে, একজন বলে স্যার আমাকে 5 অধ্যায়ের শীট পিডিএফটা একটু দেখান। হ্যাঁ, স্ক্রিনশট করে নেওয়ার সুবিধা দিব, সমস্যা নেই। ওকে, জুবাইর আছে আমাদের সাথে, অনেকে আছেন, লিটন আছেন। ওকে, আমি একটু করে দিই। হ্যাঁ, 10 নম্বর বলছে টু বি, আমি একটু সময় নিচ্ছি না, অনেক সময় চলে যাচ্ছে অলরেডি। টু বি বেস 16। হ্যাঁ, ওকে, আরেকটা আছে কি 3 বেস 16, দুইটাকে যোগ করতে বলছে। বি মানে হচ্ছে 11 আর 3 14, 14 কে ই ধরা হয়, 3 আর 2 5, তাহলে কারেক্ট আনসার হবে 5E। 5E আছে আছে, তাহলে কারেক্ট আনসার 10 এর ক। এবার চলে আসি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, এই মাঝে মাঝে ডিস্টার্ব করে। 11 নম্বর প্রশ্ন কোনটা? নিচে কোনটি ফাঁকা ট্যাগ? তাহলে ট্যাগ জিনিসটা কি প্রিয় শিক্ষার্থী? এইরকম একটা ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু লেখাটাই হচ্ছে ট্যাগ, অর্থাৎ অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ব্যবহৃত কিওয়ার্ডকে ট্যাগ বলে, বি পি ইউ ইত্যাদি। কিন্তু ফরম্যাটিং ট্যাগ গুলো প্রতিটা জোড়া জোড়ায় আসে, লিস্ট ট্যাগ জোড়া জোড়ায় আসে, ঠিক আছে, লিঙ্ক ট্যাগ জোড়ায় জোড়ায় আসে। তবে এমটি ট্যাগ কিছু আছে, এগুলো জোড়ায় জোড়ায় আসে না। কি কি? যেমন হচ্ছে আইএমজি, তারপর হচ্ছে বিআর, তারপর হচ্ছে এইচ আর, তারপর হচ্ছে এইচ আর, তারপর হচ্ছে ইনপুট, 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 তারপর হচ্ছে মেটা। এই ট্যাগগুলো কিন্তু জোড়ায় জোড়ায় আসে না, তার মানে এগুলোর কোনো সঙ্গী নাই। যার সঙ্গী নাই সে ফাঁকা। আমার সঙ্গী নাই তার মানে আমি ফাঁকা। যার সঙ্গী নাই সে কি? ফাঁকা। ফাঁকাকে ইংরেজিতে বলা হয় ইমটি, EMPTY, ইমটি। তাহলে ফাঁকা ট্যাগ বা ইমটি ট্যাগ কোনগুলো? তার মধ্যে টেবিলের তো সঙ্গী আছে, আর এই ওয়ানের তো সঙ্গী আছে, ফন্টেগেরও সঙ্গী আছে, সঙ্গী নাই কার? বিআর। তাহলে ইমটি ট্যাগ হচ্ছে বিআর প্রিয় শিক্ষার্থী, কার আনসার হচ্ছে বিআর। তাহলে আর কি কি হতে পারে? আইএনজি, বিআর, এইচআর, ইনপুট, মেটা, এগুলো হয়। হ্যাঁ, তাহলে এখানে ফাঁকা ট্যাগ কোনটি? উত্তর হবে বিআর। আশা করি বুঝছি। তারপরে প্রশ্ন কি বলছে? সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রতিটি ব্লকে কতটি করে ক্যারেক্টার থাকে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, অ্যাসিনক্রোনাস, ASYNCHRONOUS, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কি? ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করে, একটা একটা করে বর্ণ।
একটা বর্ণে 8টা বিট থাকে, হ্যাঁ, এই বর্ণ বর্ণ করে বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করে। আর সিনক্রোনাস SYNCHRONOUS এই সিনক্রোনাস কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার না করে একটা ব্লক আকারে করে, একটা ব্লক আকারে ডেটা ট্রান্সমিট করে। আর প্রতিটা ব্লকে কত 80 থেকে 132টা ক্যারেক্টার থাকে, 80 থেকে কত 132টা ক্যারেক্টার থাকে। এই সিনক্রোনাসের ইফিসিয়েন্সি হচ্ছে 95.24 বা 3%, আর অ্যাসিনক্রোনাসের ইফিসিয়েন্সি বা দক্ষতা হচ্ছে 72.73%। হ্যাঁ, এটা মূলত প্রিয় শিক্ষার্থী এগুলো নিয়ে আমাদের অন্যান্য ক্লাসগুলো দ্বিতীয় চ্যাপ্টারের যে ক্লাস আছে সেখানে আলোচনা করে দেওয়া আছে, সমস্যা নেই। আমরা যেটা বলতে চাচ্ছি একটি ব্লকে কতটা ক্যারেক্টার থাকে, 80 থেকে 132টি ক্যারেক্টার। কারণ আনসার গ আমার শীটটাতে সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, ওখানেও পাবেন। এই হারাই যাচ্ছিস কেন? হ্যাঁ, ওকে। তারপর প্রিয় শিক্ষার্থী এটা গেল। এবার আসছে আমার সব শিক্ষার্থীরা এই প্রশ্নটার উত্তর পারবে। প্রশ্নটা কি দিচ্ছে আমি একটু দেখিয়ে দিই। প্রশ্নটা দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী যে 679 বেস 10 এর বিসিডি মান কত। আমরা বিসিডি ফুল ফর্ম জানবো। বিসিডি ফুল ফর্ম হচ্ছে বিসিডি ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। তার মানে ডেসিমেল সংখ্যাটাকে সে কি করে কোডভুক্ত করে, বাইনারি কোডেড ডেসিমেল। তাহলে ডেসিমেল সংখ্যাকে কোডভুক্ত করে বিসিডি কোড। তাহলে বিসিডি শুধু ডেসিমেল, যেহেতু ডেসিমেল রাইট। আমরা জানি বিসিডি কোড কত বিটের, 4 বিটের। কেন 4 বিট সেটা কোডের ক্লাসগুলোতে আলোচনা করে ফেলি। হ্যাঁ, 4 বিট মানে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, রাইট। 6 নিতে গেলে 4 2 6, এটা নিচ্ছি না, এটা নিচ্ছি না। তারপর 7 নিতে গেলে হচ্ছে 4 2 6 1 7, এটা নিচ্ছি না। 9 নিতে গেলে 8 আর 1 9, এটা নিচ্ছি না, এটা নিচ্ছি না। তাহলে উত্তর হচ্ছে 0 1 1 0, 0 ট্রিপল 1, তারপর হচ্ছে 1 0 1। তাহলে 0 1 1 0 এটাতে নাই, 0 1 1 0 নাই। দেখি এখানে 0 0 1 1 0, তারপর হচ্ছে 0 ট্রিপল 1 1 0 0 1। কার্ড আনসার হচ্ছে খ প্রিয় শিক্ষার্থী। তাহলে এটার কার্ড আনসার হবে খ। যারা আসি আশা করি বুঝছি। এবার আসি 14 নম্বর এমসিকিউ। দ্রুত আমি একটু করাই দিই, অনেক সময় চলে গেল। আবার সিকিউ আছে, তো সিকিউটা অন্যদিন করাই দেব না হলেই। দেখো এই জায়গাগুলো অনেক শিক্ষার্থী ভুল করে যে কিভাবে আমি গেট আইডেন্টিফাই করব, এই জিনিসটা পারে না। সহজ ওই প্রিয় শিক্ষার্থী, এক্স এর মানটা বের করবা। এক্স এর মানে কয়বার 1 আসছে? 3 বার। তাহলে 3 বার 1 কি? 3 বার ইনপুটটাকে লিখবা এবি প্লাস এবি প্লাস এবি। হ্যাঁ, এবি প্লাস এবি প্লাস এবি। এটা একটা ওয়ে। আমি এটা গয়ের জন্য যেটা করবেন সেটা শিখিয়ে দিচ্ছি। তাহলে এও মিথ্যা বিও মিথ্যা, 0 মানে মিথ্যা কিন্তু, হ্যাঁ, এই 1 এর সোজা। তাহলে এ নট বি নট। আর একটা এই 1 এর সোজা এ মিথ্যা বি সত্য, তার মানে এ নট বি। আরেকটা হচ্ছে এ সত্য বি মিথ্যা, এ বি নট। এটা সমান আমরা যদি সরল করি, এখানে এ নট কমন নেওয়া যায়, বি নট প্লাস বি, আর এখানে থাকে এ বি নট সমান আসে এ নট ইন্টু 1 আর এ বি নট। হ্যাঁ, এখন বিভাজন করলাম, এটার সাথে 1 এর সাথে গুণ করা মানে ওইটাই হয়। তাহলে এটা বিভাজন করলে হয় এ ইন্টু এ নট, এ প্লাস এ নট, এটা আরেকটা নিচ্ছি হচ্ছে এ নট বি নট, এটার সাথে এটা। হ্যাঁ, ওকে, এটা সমান হয় 1 এ নট প্লাস বি নট সমান হয় প্রিয় শিক্ষার্থী এ নট প্লাস বি নট। ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করলে এটার আনসার হয় এ প্লাস বি হোল নট। কারণ বারটা ভাঙলে যোগটা কি হয়ে যাবে? গুণ হবে। আর এই গুণটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে কার আনসার হচ্ছে এ ইন্টু বি হোল নট। তাহলে গুণের গেট কি প্রিয় শিক্ষার্থী? একটু দেখে নিই। গুণের গেট হচ্ছে অ্যান্ড, আর নটের গেট কি? বারের গেট কি? নট। তার মানে নেট। কোন গেটের সার্থক সারণী? ন্যান্ড গেটে। কার আনসার হচ্ছে নেট, ন্যান্ড গেট। আরেকটা জিনিস খেয়াল করবা, এত না বুঝলে 0 0 গুণ যোগ করলে কি হয়? 0 হয়, তার উল্টা 1, ঠিক আছে? 0 0 0 1 এ যোগ করলে 1 হয়, 1 এর বিপরীত হচ্ছে 0, তার মানে এটা 0 নাই। তাহলে এটা যদি যোগ হইতো, অর হইতো, তাহলে এটা কি হয়ে যেত? 1, ঠিক আছে? কিন্তু 0 0 যোগ করলে তো 1 হয় না, তার মানে এটা অর না, অ্যান্টও না। তাহলে অরের বিপরীত নর, বিপরীত করে নরেও হচ্ছে না। তাহলে অ্যান্টের বিপরীত করি, অ্যান্টের বিপরীত 0 0 গুণ করলে 0 হয়, 0 বিপরীত 1 মিলে গেছে। তারপর 0 1 এ গুণ করলে 1 0 হয়, তার বিপরীত 1 মিলে গেছে। 1 এ 0 গুণ করলে 0 হয়, তার বিপরীত 1 মিলে গেছে। 1 এ গুণ করলে 1 হয়, 1 এর বিপরীত 0, তার মানে এটা নেট। এভাবেও তুমি করতে পারো। ওকে, তারপরে চলে আসি প্রিয় শিক্ষার্থী, সত্য সারণী নির্দেশিত গেটটি হলো, গেটটি আমরা কি পাইছিলাম? ন্যান্ড গেট।
কোন গেট? ন্যান গেট। তাহলে ন্যান গেট কি? ন্যান গেট একটা সর্বজনীন গেট। সার্বজনীন হবে না, সর্বজনীন, রাইট। তাহলে ন্যান গেট একটি সর্বজনীন গেট। শুধু কি ন্যান সর্বজনীন? আরেকটা আছে নর। এই দুইটা গেটকে সর্বজনীন গেট বলা হয়। কেন বলা হয়? এই দুইটা গেট দ্বারা মৌলিক গেট সহ সকল গেট বাস্তবায়ন করা যায় বা সকল গেটের কাজ করা যায়। এই দুটোকে সর্বজনীন গেট বলে। আমরা জানি যদি যৌগিক গেটের কথা বলি, যৌগিক গেট, তাহলে যৌগিক গেট হচ্ছে প্রিয় শিক্ষার্থী প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে সর্বজনীন গেট, সর্বজনীন গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট। সর্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সর্বজনীন গেট দুইটা, একটা হচ্ছে নর গেট, আরেকটা হচ্ছে ন্যান গেট। আর বিশেষ গেট দুইটা, একটা এক্সক্লুসিভ অর অর্থাৎ এক্স নর, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নর অর্থাৎ এক্স নর। ওকে, তো বলছে কি? বলছে শর্তক সারণীর নির্দেশিত গেটটি মাস্ট বি ন্যান গেট, আর ন্যান গেট একটা সর্বজনীন গেট। ঠিক আছে, যৌগিক গেট, হ্যাঁ যৌগিকই তো সর্বজনীন, এটাও রাইট। তারপর হচ্ছে বিশেষ গেট, না এই তো আর এই ন্যান তো আর এই পাশে যায়নি, এই দিক দিয়ে আসছে, তার মানে এটা বিশেষ গেট নয়। উত্তর হচ্ছে এগো 2, তার আনসার হবে এগো 2। আশা করি বুঝতে। ওকে, এরপর চলে আসি 15 গেল 16। মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি হয় কোনটি? মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি হয় ন্যানো অবজেক্ট। ন্যানো অবজেক্ট তৈরি হয় মলিকুলার কম্পোনেন্ট থেকে। তার মানে ন্যানো অবজেক্ট তৈরিতে যেটা প্রযুক্তিটা ব্যবহৃত হয় সেটাকে বলা হয় ন্যানো টেকনোলজি। বায়োমেট্রিক্স তাহলে কি? মানুষকে ইউনিক ভাবে শনাক্তকরণের প্রযুক্তি। ভার্চুয়াল রিয়েলিটি কি? বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো পরিবেশ তৈরি করার একটা প্রযুক্তি। আর কি হচ্ছে? বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিদ্যার তথ্যাবলী সংরক্ষণ, গবেষণা ইত্যাদি কার্যক্রমে যে প্রতিষ্ঠানটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ওকে ওকে, মাঝে মাঝে ঝামেলা করে, বিরক্ত লাগে। এরপর আসি, আইপি ভার্সন 4 কত বিটের হয়? আইপি অ্যাড্রেস মূলত ইন্টারনেটে সংযুক্তকারী প্রতিটি কম্পিউটারের নিজস্ব ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। আর একটি আইপি অ্যাড্রেস গড়ে ওঠে 32 বিট মিলে, অর্থাৎ 4টি অক্টেট মিলে। হ্যাঁ, আর আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে IPv4 ভার্সন 4, এটা হচ্ছে মূলত 32 বিটের হয়ে থাকে। আর একটা হচ্ছে IPv6 ভার্সন 6, এটা মূলত 128 বিটের হয়ে থাকে। প্রশ্ন কি বলছে? IPv4 32 বিটের, কার আনসার হবে 32। আমার শীটটাতেই পেয়ে যাবেন দেখলে। ওকে, তারপরে একের পরিপ্রকের নিয়ম কি? পরিপ্রক জিনিসটা হচ্ছে ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় কনভার্ট করা। এর জন্য তিনটা স্ট্রাকচার ফলো করতে হয়। একটা হচ্ছে প্রকৃত মান, একের পরিপ্রক, দুইয়ের পরিপ্রক। একের প্রকৃত মানটা হচ্ছে বাইনারি মানটা পাবা, আর একের পরিপ্রক মান হচ্ছে তার উল্টা ভ্যালুটা, অর্থাৎ বিপরীত মানটা, ও 0 থাকলে 1, 1 থাকলে 0। আর দুইয়ের পরিপ্রক হচ্ছে একের পরিপ্রকের সাথে এক যোগ। তো এখানে বলছে দুইয়ের পরিপ্রকের নিয়ম কোনটি? তাহলে একের পরিপ্রক মানের সাথে এক যোগ, এটা তো বিয়োগ দিছে, এটাও বিয়োগ দিছে, এটাতে 2 যোগ তো হয় না, 1 যোগ। কার আনসার হচ্ছে খ। আশা করি বুঝছি। এবার চলে আসো, IEEE 802.15 স্ট্যান্ডার্ড কোন প্রযুক্তি স্ট্যান্ডার্ড? রাইট, প্রিয় সেখানে IEEE 802.15 হচ্ছে ব্লুটুথ। কি এটা? ব্লুটুথ। হ্যাঁ, তাহলে বাকিগুলো কি? এটার আনসার হচ্ছে ব্লুটুথ। একটু বলি, ওয়াইফাই এর IEEE ভ্যালুটা হচ্ছে, ওয়াইফাই এর IEEE ভ্যালুটা হচ্ছে 802.11। এবার আসো ইনফ্রারেড নাই, ওয়াইম্যাক্সটা হচ্ছে IEEE এর ভ্যালু হচ্ছে 802.16। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা পাবো কোথায়? আমার কিন্তু পিডিএফ ফাইলটাতে সুন্দর করে দেওয়া আছে। দ্বিতীয় অধ্যায় বলছি না? হ্যাঁ, এটার উপরেই পেয়ে যাব, দ্বিতীয় অধ্যায়। এই যেটা আমি সুন্দর করে একটা চার্ট দিয়ে সুন্দর করে শিক্ষার্থীদের বুঝিয়ে দিই। হ্যাঁ, ওকে, দেখো, ব্লুটুথ হচ্ছে IEEE 802.15, ওয়াইফাই হচ্ছে IEEE 802.11, ওয়াইম্যাক্স হচ্ছে IEEE 802.16। আশা করি বুঝছি। ওকে, এবার চলে আসি, এইটা গেল। এবার আসে ফ্লোর টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি? আমি শুরুতেই আলোচনা করে ফেলছি। আইএনটি, এটা হচ্ছে ইন্টিজার, %d হলে আইএনটি তে ব্যবহৃত হবে। আর %f হচ্ছে ফ্লোটে, FLOAT ফ্লোট। %lf হচ্ছে ডাবল, শুরুতে আলোচনা করে আসছি। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্লোট, এটা তো কোনো নাই, তাহলে কার্ড আনসার বলছে কি? ফ্লোর টাইপের জন্য %f, ফ্লোটিং পয়েন্ট টাইপ ভেরিয়েবলের জন্য ব্যবহৃত হয়। এরপরে প্রশ্ন যেটা বলছে 21 নম্বর প্রশ্ন বলছে এইচটিটিপি এর ফুল ফর্ম কি? কিসের ফুল ফর্ম? এইচটিটিপি, যার পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল কোথায় আছে? হাইপার ট্রান্সফার না, হাইজার না, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। কারেক্ট আনসার গ। বুলিয়ান উপপাদ্যের নিয়ম কোনটি? বুলিয়ান উপপাদ্যের মেইন কথা হচ্ছে যোগের ক্ষেত্রে 1 থাকলেই 1, আর গুণের ক্ষেত্রে 0 থাকলেই 0, আর বেশি কিছু ভাবা যাবে না। দেখো তো এটা যোগ না, তার মানে 1 থাকলেই 1, এখানে তো 1 দেননি, তার মানে এটা রং। 1 থাকলেই 1, হ্যাঁ সবগুলো 1, 100টা 1 থাকলেও 1 হবে, রাইট। গুণের ক্ষেত্রে 0 থাকলেই 0, 0 আছে, এই যে 0 আছে, তার মানে আউটপুট 0, এটাও রাইট। উত্তর হচ্ছে 2 ও 3, কারেক্ট আনসার হচ্ছে 2 ও 3 প্রিয় শিক্ষার্থী।
এরপরে প্রশ্ন আমরা চলে আসি, এতটুকু বুঝছি। এবার আসো, একই প্রোটোকল বিশিষ্ট দুটি নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনে কোনটি ব্যবহৃত হয়? একই প্রোটোকল বিশিষ্ট, সেটা হচ্ছে রাউটার। আর যদি ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট হইতো তাহলে সেটা গেটওয়ে। একই প্রোটোকল বিশিষ্ট সেটা হচ্ছে রাউটার, ভিন্ন ভিন্ন প্রোটোকল হলে কি হয়? গেটওয়ে। প্রিয় শিক্ষার্থী, এটাও আমার সামারি করে শিখে দেওয়া আছে, কোথায় একটু দেখিয়ে দেই। একই প্রোটোকল বিশিষ্ট আর ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট, এই যে দেখো, একটু তো আর নতুন করে লিখাচ্ছি এমন না, একই আমি যা শিখেছি ওই জিনিসগুলোই কোশ্চেন হয়। দেখো, রাউটার কি? একই প্রোটোকল বিশিষ্ট আছে। আর গেটওয়ে কি? ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট। কার্ড আনসার হচ্ছে একই প্রোটোকল বিশিষ্ট, তার মানে এটা রাউটার। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এরপরই প্রশ্নে আমরা একটু যাব। এটা রাউটার গেল। ওকে, 24 নম্বর প্রশ্নটা একটু দেখি আমরা উত্তর করে দিতে পারি কিনা। আমার শিক্ষার্থীদের আমি সুন্দর করে এই জিনিসগুলো শিখিয়ে দিছি। 24 নম্বর প্রশ্নটা দেখি পারি কিনা, একটু দ্রুত। প্রিন্সি উত্তর করছেন, অনেকেই উত্তর করতেছেন। আজকে আমি অত বেশি কমেন্টস পড়লাম না, কেন পড়লাম না জানেন? আমার একটু ল্যাপটপটা নিচে দেওয়া আছে, কমেন্টস গুলো দেখতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য পড়লাম না। আর সময় একটু বেশি যাচ্ছে, এই জন্য ক্লাসে মনোযোগ দিলাম। হ্যাঁ, ওকে, গুড। হ্যাঁ, কেন্দ্রীয় ডিভাইস নির্ভর টপোলজি কোনটি? নিচের একটা ডিভাইস থাকবে তার উপর আমি যদি এইরকম একটা তার দেখি, এটা তো আর ডিভাইস না, ব্যাকবন যাকে বলা হয়। হ্যাঁ, এটার সাথে যদি আমরা অনেকগুলো নোড যুক্ত করে দেই প্রিয় শিক্ষার্থী, এইরকম কোন যদি টপোলজি স্টেট হয়, এই টপোলজিটার নাম কিন্তু প্রিয় শিক্ষার্থী বাস টপোলজি। এই টপোলজিটার নাম কি? বাস টপোলজি। তাহলে এইরকম যদি থাকে যুক্ত, তাকে কি বলবো আমরা প্রিয় শিক্ষার্থী? বাস টপোলজি। কিন্তু এখানে বলছে একটা ডিভাইস থাকবে, এটা তো তার, এটা ডিভাইস না, তার মানে এটা বাস টপোলজি হতে পারে না। এবার আসো মেশ টপোলজির দিকতে আসি। প্রতিটা নোটের সাথে প্রতিটা নোটের যদি কানেক্ট থাকে, সেটাকে আমরা বলবো প্রিয় শিক্ষার্থী মেশ টপোলজি। কি বলবো? মেশ টপোলজি। আর মেশ টপোলজি তার সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে n ইন্টু n বিয়োগ 1/2। এটা আমরা আলোচনা করছিলাম অন্য ক্লাসগুলোতে। তার মানে এটা মেশ টপোলজি না, কেন্দ্রীয় ডিভাইস নাই, তাহলে মেশ টপোলজি না। রিং টপোলজিটা হচ্ছে চক্রাকার থাকবে। ধরে নাও এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। এই নোডগুলো চক্রাকার থাকবে, একটার পর একটা চক্র আকারে। এটা চক্র আকারে নিতে গেলে তো আর কেন্দ্রীয় কি বলছে, কেন্দ্রীয় ডিভাইস তো থাকে না, তার মানে রিং টপোলজি না। ট্রি টপোলজিটা হচ্ছে একটা ডিভাইস থাকবে, এটা থেকে শাখা আসবে, তারপর হচ্ছে প্রশাখা আসবে, এরকম যদি হয় সেটা। কিন্তু এগুলো তো অনেকগুলো ডিভাইস আসতেই সাব ডিভাইস তৈরি হচ্ছে, তার মানে এটা ট্রি টপোলজিও না। এবার যদি স্টার টপোলজিতে আমরা যাই, স্টার টপোলজি হচ্ছে এই যে একটা মেইন ডিভাইস, এটা দিয়ে আলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, বা এই জায়গায় একটা, এটাকে বলে স্টার টপোলজি। দেখো তো স্টার টপোলজির কি কেন্দ্রীয় ডিভাইস নির্ভর থাকে? এই যে কেন্দ্রীয় ডিভাইস, কেন্দ্রীয় ডিভাইসটার নাম হয় হাব অথবা সুইচ, SWITCH। তবে হাবের গোপনীয়তা নাই। হাব আমার মতো, তুমি একটা কথা বললা, সবাইকে বলে দিব যে আমার প্রিয় শিক্ষার্থী এটা বলছে ওটা বলছে, কারণ সবাই শুনতে পাচ্ছে। তাহলে হাবের নির্দিষ্ট কোনো গোপনীয়তা নেই, এই কারণে হাবের তুলনায় সুইচটা বেশি ব্যবহৃত হয়। কেন? সুইচ হচ্ছে তোমার প্রিয় মানুষের মতো, যা বলছো সেভ রাখবে, কোনো দিন অন্য কাউকে বলবে না। তোমার প্রিয় মানুষ রাখছে, আমার প্রিয় মানুষ বলছে এটা আমানত রাখবো, এর জন্য সুইচটা হচ্ছে, তুমি বললা যে ওগো তুমি এই বানুকে এই জিনিসটা দাও, তুমি যদি ওগো বানুকে এই জিনিসটা দাও, সে কিন্তু বানুকেই শুধু দিবে, বাকিরা অ্যাক্সেস করতে পারবে না। এইরকম যদি নির্দিষ্ট পোর্টের মধ্যে ডেটা প্রদান করতে চাই, এর জন্য যে ডিভাইসটা ব্যবহৃত হবে তার নাম হচ্ছে সুইচ। আর হাব জিনিসটা হচ্ছে নির্দিষ্ট ডিভাইস না, বরং সবাই অ্যাক্সেস করতে পারবে, এটা হচ্ছে হাব। তাহলে হাবের তুলনায় সুইচটা বেশি ব্যবহৃত হয় স্টার টপোলজিতে। খেয়াল রাখবো, ইস দি স্টার ইস দি সুইচ। তাহলে বলছে কেন্দ্র নির্ভর টপোলজি কোনটি? তাহলে কেন্দ্র ডিভাইস নির্ভর টপোলজিটাকে আমরা বলবো প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে স্টার টপোলজি। আশা করি বুঝতে। লাস্ট কোশ্চেনটা আজকে সবার কাছে জেনে আমরা আজকে ক্লাসটা শেষ করতে যাব প্রিয় শিক্ষার্থী। সেই সাথে আরেকটু জিনিস বলিয়ে দেই প্রিয় শিক্ষার্থী, কি সেটা, আমরা কিন্তু এই ব্যাখ্যা দিয়ে সলিউশন দিচ্ছি, রাইট? তবে আমাদের ক্লাসগুলো এমন না, একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী অনলাইনে আমাদের চলে। এই সিকোয়েন্স ক্লাসগুলো পেতে হলে তোমাকে কি করতে হবে? 1999 টাকার কোর্সে যুক্ত হতে হবে। তবে আমরা কি করছি, এবার অফার মূল্যে সামনের একটাকে বাদ দিচ্ছি, দিয়ে কত টাকা রাখছি? 999 টাকা মাত্র। কিসের জন্য? এটা হচ্ছে HSC 2025 ব্যাচের জন্য। এরা একবারে ফাইনাল অবধি যাতে প্রিপারেশন নিতে পারে, পরীক্ষার আগে রাত পর্যন্ত তুহিন স্যার তোমার জন্য থাকবে, ঘুমাবে না, বুঝছো? রাইট, এর জন্য তোমরা কি অবশ্যই যুক্ত হবা, এটাই আমি আশা করি।
ওকে, ঘরে বসে লেপের তলে যদি ক্লাস উপভোগ করতে চাও ধারাবাহিকতার সাথে ব্যাখ্যা সহ সুন্দর করে, এইরকম সলিউশন না ওখানে শেখানো হয়। হ্যাঁ, সেই জন্য তোমাকে অবশ্যই এইচএসসি 2025 ব্যাচের যে প্রিপারেশন স্পেশাল ব্যাচ আমার অনলাইন আছে সেখানে তুমি যুক্ত হতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ 25 নম্বর প্রশ্নের উত্তর আমরা কারা দিচ্ছি একটু দ্রুত জানিয়ে দেব। 25-এর উত্তর প্রিন্সি দিছেন, তারপর মুজাহিদা দিছেন, তারপর শিলা দিছেন, লিটন দিছেন, তারপর হচ্ছে জুবাইর হোসেন বলেন 50% করে দেন স্যার। 50% করলে তো 1000 টাকা আরো 0.5 টাকা আমি বেশি পাবো। 1999 টাকা যদি হয় তার মানে ওইটা কি আরো 5 টাকা বেশি পাবো না, 0.5 বেশি পাবো না? তো ওটাও আরো ডিসকাউন্ট দিয়েছে, তার মানে 50% আরো উপরে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, ওকে 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 প্রিয় শিক্ষার্থী, কার্ড আনসার হচ্ছে কাজের প্রয়োজনে রোবট কি চারো দিক থেকে ঘোরা যায়। তোমার ইচ্ছে মতো যেই দিক দিয়ে দোলাবা সেই দিক দিয়ে ঘুরতে পারে, যাতে সেটা করতে গেলে রোবটকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর ব্যবস্থা রাখা হয়। এর জন্য কাজের প্রয়োজনে রোবটকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, সেই সাথে আলোচনা করে আজকে আমরা আলোচনা করলাম সেটা কিসের, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুরের এইচএসসি 2025 এইচএসসি নির্বাচনী পরীক্ষা 2025 দ্বাদশ শ্রেণীর যে প্রশ্নটি এসেছিলেন সেটা। এর সাথে প্রিয় শিক্ষার্থী এদের যে সিকিউ কোশ্চেনটা আসছেন, আমি একটু সিকিউ কোশ্চেনটা দেখিয়ে দিই। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করতে যাব ব্যাখ্যা সহ। আর যারা কোথায় গেল, যারা এখনো টেস্ট পরীক্ষা দেননি তাদেরও কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি আসে। হ্যাঁ, এই যে লুপ আজকে করাইতাম, আজকে সময় নেই। এই যে লুপ কিভাবে করব সেটা আমরা শিখবো সুন্দর করে। আই প্লাস 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 আই এর মধ্যে পার্থক্য অনেকবার ব্যাখ্যা দিছি শিক্ষার্থীদের, অফলাইনে যারা পড়ছেন তাদের বলছি, এবার এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর একটা ফ্লো চার্ট দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, কোথায়, এই যে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, এটা রাইট। তারপর এখানে একটা প্রোগ্রাম দিয়ে রাখছি, এগুলো কিভাবে হয় সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসটাতে আলোচনা করব। হ্যাঁ, সাথে একটা স্ট্রাকচার দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে, বাংলাদেশ, ডিস্ট্রিক্ট, বোর্ড, লোগো, আবার রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এগুলো কিন্তু অর্ডার লিস্ট আকারে আছে। দিনাজপুর দিয়ে নিচের ঘরটা ফাঁকা রাখছে, রাইট। একটা ছবি দেওয়া আছে পিকচার ডট জেপিজি, যার সাইজ দেওয়া আছে 80x100 পিক্সেল। হ্যাঁ, একটা দেওয়া আছে। এগুলো সবগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসটাতে আলোচনা করব। সাথে একটা গেট আছে, এটা হচ্ছে তোমার, এটা সরল করে আমরা বের করব, এটা ন্যান্ড গেট, এটা হচ্ছে হাফ এডার, সেগুলো নিয়ে আলোচনা হবে। রেজিস্টার কি, ওকে, সব আলোচনা হবে। এরপর আসি প্রিয় শিক্ষার্থী, আর কি কি আসছে। হ্যাঁ, এই যে থার্ড চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো এসেছিলেন, আমার শিক্ষার্থী তো এই জিনিসগুলো ভুল করবি না। বিসিডি কোড কি, এত এত হলে এত হয়, ক্রয় মূল্য ইত্যাদি, তারপর যোগের মাধ্যমে মানে পরিপূরক পারবি, টপোলজি, কোন টপোলজি কি, এইগুলা আলোচনা আসছে এখানে। ওকে, তারপর একটা আসতে কি বলছে, 20টি কম্পিউটার ইন্টারনেটের সাহায্যে একটি নেটওয়ার্ক তৈরির ব্যবস্থা অনুভব করলেন। এর জন্য নেটওয়ার্কগুলো ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করলেন। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তাকে মানে ডেটা ট্রান্সমিশন, যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে যে মিডিয়ামটা ব্যবহৃত, মাধ্যম অর্থাৎ ওয়্যার মিডিয়াম, তার মাধ্যম, সেগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং মোড গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো প্রিয় শিক্ষার্থী। আশা করি যতটুকু আমরা ক্লাস নিলাম সবার ভালো লাগছে। ক্লাস কেমন লাগলো সর্বশেষ আমাদের একটু ঝটপট জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী। কোথায় গেলি, ক্লাস কেমন লাগলো প্রিয় শিক্ষার্থী একটু ঝটপট জানিয়ে দিই। হ্যাঁ, ওকে, দেখি একটু ঝটপট জানিয়ে দিই। প্রিয় শিক্ষার্থী ক্লাস কেমন লাগলো একটু জানিয়ে দেই। কোথায় যে আটকে গেল, ওকে যাক, ক্লাস কেমন লাগলো একটু ঝটপট জানিয়ে দিই। লিটন বলে স্যার নীলফামারী গভ কলেজের চলতেছে টেস্ট এক্সাম। হ্যাঁ, সমস্যা নেই, তোমাদের কোশ্চেন দিও, আমি ব্যাখ্যা সহ সলিউশন করাই দিব। তারপর বলে মুজাহিদ আক্তার বলে স্যার অর্থনীতি ক্লাসটা করাইলে ভালো হইতো। অর্থনীতি কোন টপিক লাগবে একটু জানিয়ে দাও, আমরা নেক্সট ক্লাসে এগুলো নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ওকে, তারপর নেক্সট ক্লাসে হ্যাঁ ট্রাই করব। তারপর লিটন বলে কি নেক্সট ক্লাসে ইকোনমিক্স চাই, ইকোনমিক্স সাজেশনমূলক ক্লাস না টপিক ওয়াইজ ক্লাস, একটু জানিয়ে দাও লিটন। হ্যাঁ, ওকে, বৃষ্টি রায় ভালো, গুড। তারপর জুবাইর হাসান বলেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে স্যার, ধন্যবাদ মনের কথাটা বলে দেওয়ার জন্য। লিটন তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যারা এতক্ষণ আমাদের লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ
সব শিক্ষার্থী দেখো, শুরুতে অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত ছিলেন, শেষে এসে কিন্তু কম। কেন কম জানেন? কারণ তারা এত প্রেশার, এত চাপ তারা কিন্তু নিতে পারতেছে না। এখন তুমি ভেবে দেখো, তুমি যদি চাপ নিয়ে এগিয়ে যেতে চাও বা চাপ নিতে পারো, তাহলে অন্যদের থেকে তুমি একটু ডিফারেন্ট না? তাহলে ওরা যদি ওই ঘুমাই থাকে, ওরা শেষ অব্দি ঘুমাই থাকবে, তুমি কিন্তু জেগে আছো, তুমি জেগেই স্বপ্ন দেখতেছো। হ্যাঁ, ওরা ঘুমাই স্বপ্ন দেখতেছো, তুমি জেগে স্বপ্ন দেখতেছো, তোমার সফলতাটা অনেক দ্রুত চলে আসবে। আর ক্লাসের মধ্যে একটু রুট রুট কথা বলি, এই কথাগুলোতে মাইন্ড কেউ করবে না প্রিয় শিক্ষার্থী। ক্লাসটাকে আনন্দ দেওয়ার জন্য এইসব কথা বলা হয়, এতে যদি নেগেটিভলি কেউ নিয়ে থাকেন, আমি এক্সট্রিমলি সরি। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করব আমরা কি করব না। এক স্টুডেন্ট বলে, স্যার দেখেন না পিডিএফটা। ওকে, এই যে দিচ্ছি, একটু এসএস করে রাখি। হ্যাঁ, প্রিন্সি বলে অনেক ভালো লাগছে। তারপর জুবাইর হোসেন, আমি পরে দিয়ে দিচ্ছি এসএস করে তোমাকে, সমস্যা নেই। তারপর জুবাইর হোসেন বলে সাজেশন ক্লাস স্যার। ওকে, ট্রাই করবো নেক্সট ক্লাসে আমরা অর্থনীতির সাজেশন ক্লাসটাও করব। আমরা অর্থনীতিতে কিভাবে কোন চ্যাপ্টার থেকে কোন কোন সিকিউ গুলো হয়, কোন জায়গা থেকে আসবেই, সেটা নিয়ে আগামী ক্লাসে সুন্দর করে সাজেশন প্রোভাইড করবো। হ্যাঁ, থাকবো আমরা সবাই যুক্ত। রাইট, ওকে প্রিন্সেস শিলা। ওকে, তারপর প্রিন্সেস শিলা বলে কি, অনেক ভালো লাগছে আজকে, অনেক বিনোদন পাইছি, আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এত কষ্ট করে আমাদের জন্য ক্লাস করাইলেন। থ্যাংক ইউ শিলা, এতক্ষণ তুমিও যুক্ত ছিলা আমাদের সাথে, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাইট, বিনোদন তেমন দেওয়া হয়নি, তবে বিনোদন দিতে চাইলে বিনোদন অনেক বেশি দেওয়া যায়, কিন্তু আমরা বিনোদনটা আর অত দিচ্ছি না। হ্যাঁ, ওকে। আর কার আসছি দেখি। যদি একটা স্যার সব টপিকের উপর একটু ধারণা দিবেন শুধু। আচ্ছা, দিয়ে দিব, সমস্যা নেই। আমরা সাজেশনটা দিয়ে তার আলোকে কিভাবে প্রশ্নগুলো আসে ব্যাখ্যা সহ একটু দেওয়ার চেষ্টা করবো নেক্সট ক্লাস। হ্যাঁ, ওকে। তারপর রিটার্ন বলে, স্যার আপনার মেয়ে স্টুডেন্টস খুব ঝগড়ুটে স্যার। না, আমার মেয়ে স্টুডেন্টরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, বিধায় তারা অন্যায়ের কি প্রতিবাদ করে। হয়তো এই প্রতিবাদ তোমার কাছে ঝগড়ু মনে হচ্ছে, কিন্তু না, একচেকলি না, আমার মেয়ে স্টুডেন্ট অনেক ভালো। মুজাহিদা আক্তার বলেন, স্যার কালকে ইকোনমিক্স ক্লাসে নিবেন কি? হ্যাঁ, ক্লাসটা নিব। আচ্ছা, কালকে আসো, নিব আমরা সময়, আমি একটু সময় পাইলে অবশ্যই নিব, নেওয়ার ট্রাই করবই। তোমরা চাচ্ছ আমার প্রিয় শিক্ষার্থীরা, কেন আমি নিব না? রাইট। জুবাইর হোসেন বলে, রাতে খাওয়া দাওয়া করছেন স্যার? না স্যার, তোমাদের জন্য এখনো খাইনি, আর খাবো কিনা জানি না, অনেক মোটা হচ্ছি, এর জন্য নাও খেতে পারি, ওভাবেই রাত কাটাই দিব, সমস্যা নেই। আর আরেকটা হচ্ছে, আজকে আমার চোখে কিন্তু প্রচুর ঘুম। কেন ঘুম? 2 দিন থেকে ঘুমাইনি। যেমন গতকালকে অর্থাৎ লাস্ট নাইটে আমাদের একটা ওয়াজ মাহফিল ছিল, সেই মাহফিলে আমি আবার সঞ্চালনার দায়িত্বে ছিলাম। সঞ্চালনার দায়িত্ব মানেই তো জানো, বক্তা চলে যাওয়া পর্যন্ত থাকতে থাকতে এখন অবধি ঘুম হয়নি। এর জন্য ক্লাসে সেইভাবে যে রিয়াকশন দেব পারতেছি না, তারপর কিন্তু সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করছি। হ্যাঁ, ওকে। আব্দুল রাজ্জাক বলে, স্যার আমাকে একটু ভালো করে বুঝাইয়েন প্রাইভেটে। হ্যাঁ, আমরা সবাইকে ভালো করে বুঝাই, অফলাইন অনলাইন সব জায়গায়। হ্যাঁ, আমরা ভালো করে বোঝানোর চেষ্টা করি। মুজাহিদ আক্তার বলে, ওকে স্যার, ভালো থাকিয়েন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, তুমিও ভালো থাকো, আশা করি নেক্সট ক্লাসগুলোতে আবার যুক্ত থাকবা। প্রিন্সি বলে, স্যার আপনার ক্লাসে অনেক ঝগড়া হয়। না প্রিন্সি, এটা ঝগড়া না, এটা হচ্ছে তাদের কি ভালোবাসার একটা কি, স্যারের প্রতি ভালোবাসার একটা কি রিয়াকশন, যে এই স্যার কি এটা বলছিস ওটা বলছিস, তার মানে স্যারের প্রতি তাদের একটা টান। হ্যাঁ, রিয়াকশন, এটাকে ছোকরা বলবো না। ওকে, রাইট। হ্যাঁ, লিটন লিটন বাই। হ্যাঁ বাই। তারপর হচ্ছে আব্দুল রাজ্জাক, স্যার ম্যাডাম কেমন আছে? ম্যাডাম ইনশাআল্লাহ ভালো আছে, কারণ বাপের ঘরে আছে তো, বাপ মা অনেক সুখে রাখছে, ভালোই থাকবে। কিন্তু আমার ঘরে আসলে আমি বলতে পারতাম কেমন আছে, যেহেতু আমার ঘরে ম্যাডাম নেই, তার মানে কি ম্যাডাম কেমন আছে আমি অলওয়েজ মনে রাখবো, সে অনেক হ্যাপি আছে, যেই হোক না কেন সে অনেক হ্যাপি আছে। রাইট, কারণ আমার মতো জায়গা আসা মানে তার হ্যাপিনেস নষ্ট হয়ে যাবে, কারণ আমি রাত জেগে এই যে তোমাদের নিয়ে পড়ে থাকবো, সে তো আর এটাকে পড়ে তোমাদের নিয়ে পড়ে থাকতে দিবে না, কিন্তু আমি তো তোমাদের ছেড়ে যাব না। এর জন্য
আমার কাছে না থেকে অন্যখানে ও অনেক বেশি হ্যাপি, আমার যতটুকু বিশ্বাস। রাইট। শিলা বলে ওকে চার, নিজের যত্ন নিয়েন, ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকো তুমিও। তারপর কি বলেন? জুবাইর বলেন ঝগড়া হলে মহব্বত পড়ে। রাইট। তুমি যেই মানুষটার সাথে বেশি ঝগড়া করবা সেই মানুষটা তোমার কাছে বেশি আপন হয়। কেন হয় জানো? কারণ তোমার ফ্যামিলিতে তোমাকে অনেক রাগ, ক্রোধ, মারধর করে। এর জন্য তুমি তো তার এগেনস্টে মামলা করো না, এটা করো না, ওটা করো না। কেন? কারণ তোমাকে মায়ের জালে আবদ্ধ রেখেছে বিধায় তোমার প্রতি তাদের একটা শাসন, অভিমান, অভিযোগ থাকে। এখন তুমি যদি এই যে যে কথাগুলো আছে, বা একজন যদি সামান্য একটু মায়ের তোমাকে বাইরে কেউ দিত, তুমি তো তৎক্ষণাৎ থানা পর্যন্ত করে ফেলবা জিনিসটা। এর জন্য পরিবার থেকে অনেক বেশি প্রেশার দিলেও সেটা কিন্তু এক পর্যায়ে সেটা কি প্রেশারলেস হয়, কারণ তাদের একটা মায়ের জালে আমরা আবদ্ধ। রাইট। ঝগড়া এই জন্য করলেও মায়া বাড়ে। ওকে। প্রিয় শিক্ষার্থী, অনেকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। আশা করি নেক্সট ক্লাসগুলোতে আবারও যুক্ত থাকবেন, আর এই মজার ক্লাসগুলো অবশ্যই উপভোগ করবেন। আর অনেক রাত হয়ে গেছে, আমরা আর বেশি দীর্ঘায়িত করব না। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে আগামী নতুন কোনো ক্লাসে, সেটা আগামী কালকে। আজকে এখানেই শেষ। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ হাফেজ।